আখির কথা অনুযায়ী এখন যেন অনেক তিক্ত সত্য অনুভবে ধরা দিচ্ছে আয়ানের। সত্যিই তো, ও আখির সাথে কি না করেছে। ওকে যেমনটা চায় তেমনটা নাচিয়েছে 8টা বছর ধরে। কখনো আখি ওকে কিছুই বলেনি, শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। ওকে আর ওর প্রতিদানে আয়ান ওকে দিয়েছে শুধু ছলচাতুরি, দেখিয়েছে স্বার্থপরতা। আখিকে দেখিয়ে মাহির সাথে কত নোংরামি করত, আর আখিও তা মুখ বুজে সহ্য করতো, কখনো কিছুই বলেনি ওকে। হয়তো সে ব্যথা অনুভব করতে পারত না আয়ান কোনোদিনও, যদি সেটা নিজের সাথে না করত। আজ আখিকে সাধারণভাবে আদ্রিতর হাত ধরে ঘুরে বেড়াতে দেখে তার সহ্য করতে কতটা কষ্ট হচ্ছে মন পিঞ্জরায়, তা শুধু আয়ান জানে। আখিকে তো এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আয়ান দিয়েছে। বেবে গায়ে কাটা দিয়ে উঠছে ওর। নিজের মনের সাথে যুদ্ধ করতে গিয়ে যেন খুঁজে পেয়েছে আবার অনেক প্রশ্নের উত্তর। বোধগম্য হচ্ছে আবার নিজের মনের সত্য অনুভূতি। আয়ান আর এলো না আখি আদ্রিতের সামনে। মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছে, অনেক ভুল চোখে ধরা দিয়েছে, যা হয়তো এবার শুধরাতে চায় আয়ান। 2 দিন ঠিকমতো ঘুমাতেও পারেনি সত্যটার উপলব্ধিটা মেনে নিতে গিয়ে। আজ সবাই সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। ওদের চলে যাওয়ার পর আয়ানও বেরোলো। অশান্ত মন নিয়ে নিরাশাগ্রস্তভাবে চেহারায় ফুটিয়ে বাড়িতে প্রবেশ করলো আয়ান। দেখতে পেল বাড়িতে কিছু গার্ড আছে, যাতে আয়ান রাখেনি, হয়তো মাহি ওদের রেখেছে। ভাবনাটা মাথায় এনে সামনে এগোলো। মেন দরজাটা আটকানো। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলো আয়ান মাহি অন্য একটা পুরুষের সাথে কোলে বেশ আরামে বসে ওকে খাওয়াচ্ছে। লোকটাও খাচ্ছে আর মাঝে মধ্যে রসিকতা করে মাহির আঙ্গুলে কামড় দেওয়ার চেষ্টা করছে। মাহির এমন নোংরামি সহ্য করতে না পেরে এবার আয়ান গর্জে উঠল মাহির নাম নিয়ে। মাহি! আয়ানকে দেখেও যেন মাহির কোনো কিছু যায় আসলো না। স্বাভাবিকভাবে লোকটার কোল থেকে উঠল আর আয়ানের দিকে এগিয়ে গেল। আরে আয়ান বেবি, এসো গেছো তুমি? এসব কি নোংরামি চলছে মাহি? লোকটা কে? কে আবার? আমার বয়ফ্রেন্ড। ভালো লাগেনি ওকে? ও কিন্তু অনেক সাকসেসফুল বিজনেসম্যান। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি না আমার স্ত্রী। ওই ছেলে তোমার বয়ফ্রেন্ড কি করে হতে পারে? কেন পারে না আয়ান? আখি তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তো আমি তোমার গার্লফ্রেন্ডই ছিলাম। তখন তো যদি তা হতে পারে, তাহলে এখন কেন তা হতে পারবে না? এ বলে হাসতে লাগলো মাহি। আয়ান তেড়ে গিয়ে মাহির বাজুতে শক্ত করে চেপে ধরল। দেখিয়ে দিলি না নিজের নোংরা স্বভাব। তোর জন্য আমি সব ছেড়েছি, আমার মা বোন আর আখিকেও ছেড়েছি, আর তুই কিনে শেষে এমনটা করলি। আগে অনেক আগেই তোকে নিয়ে আমাকে একটা কথা বলেছিল যে কয়লা ধুইলে তার ময়লা যায় না। তুইও একটা কয়লার টুকরো মাত্র, যাকে হীরা ভেবে গলায় ঝুলিয়েছি আমি। তোর মতো চরিত্রহীনকে নিজের জীবনে আর রাখবো না আমি। তোকে জীবনে এনে কত বড় ভুল করেছি তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে সে ভুল আমি আর শোধরাবো। আমি আজকে তোকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি। কথাটা বলে আয়ান মাহিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিলে ওই লোকটি আয়ানের দিকে তেড়ে আসতে চাইলে মাহি হাতের ইশারায় ওকে থামালো আর হাসতে হাসতে উঠে পড়ল ফ্লোর থেকে। আয়ান কিছু বুঝে উঠতে সক্ষম হচ্ছে না ওর হাসির মানে কি। মাহি হাসতে হাসতে বলতে লাগলো, দাঁড়াও, এখনই আমি তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে একটা পেপার এনে ওর হাতে তুলে দিল মাহি। আয়ান চোখ বুলিয়ে দেখলো ওটা ডিভোর্স পেপার। মাহি আগে থেকে সাইন করে দিয়েছে। তোমার কাছ থেকে আর বেশি কিছু আশা করিনি আমি। তোমার মতো মেয়েকে আমি জীবনেও রাখতে চাই না আর। পেন কোথায়? মাহির কাছ থেকে পেন নিয়ে আয়ান সাইন করে দিল ডিভোর্স পেপারে। তারপর ওটা মাহির মুখের উপরে ছুঁড়ে মারল। নাও ডিভোর্স, আর বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আয়ানের কথাটা যেন মাহির কাছে খুব বড় কোনো জোকস মনে হলো, যে হাসতে হাসতে লুটুপুটু খাচ্ছে সে। কি হলো? পাগলের মতো এভাবে হাসছো কেন? আমি কি কমেডি করছি নাকি এখানে? দাঁড়াও দাঁড়াও, তুমি যে কমেডি করছো তার প্রুফ এক্ষুনি আমি তোমাকে দিচ্ছি। ঈশান বেবি, পেপারসগুলো আনো আনো তো। এই লোকটা কিছু পেপারস নিয়ে আসলো আয়ানের রুম থেকে। তারপর মাহির হাতে দিলে মাহি ওটা আয়ানের হাতে তুলে দিল। এবার ওই কাগজগুলোতে চোখ বুলিয়ে আয়ান যেন বেবাসেকা খেয়ে গেল। অবিশ্বাসের নজরে তাকালো মাহির দিকে। মাহি ঠোঁট বাঁকিয়ে হাসছে। ক্ষিপ্ত গলায় বলল, আয়ান, এটা তুমি কখন করলে? এগুলোতে আমার সাইন কি করে এলো? মাহি টান দিয়ে পেপারসগুলো নিজের হাতে নিয়ে বলল, ওই যে সেদিন ভার্সিটির কাগজে সাইন করেছিলে না, ওগুলো সেই কাগজ। আসলে জানো কি, সেদিন ভার্সিটির একটা ভুয়া ফর্ম উপরে রেখে নিচে কাগজগুলো আমি রেখে দিয়েছিলাম। আর তারপর তো তুমি সুর সুর করে সব কিছুতে সাইন করে দিলে বলে। তোমাকে তো আমি
আয়ান মাহির দিকে রাগে তেড়ে গেল। ওই ঈশান নামক লোকটা মাহির ডাল হয়ে সামনে এসে দাঁড়ায়। আয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফ্লোরে। আয়ান উঠে আবার তেড়ে আসলে মাহি দুজন গার্ডকে ডাক দেয়। বাহির থেকে দুজন গার্ড এসে আয়ানকে ধরে নেয়। আয়ান অতিরিক্ত রাগে যেন এবার গর্জে উঠছে। তুমি আমার সাথে এত বড় একটা ফ্রড করতে পারো না মাহি। আমি তোমাকে ছাড়বো না। আমার সব কিছু তুমি এভাবে কেড়ে নিতে পারো না। এই সব কিছু আমার বাবার রেখে যাওয়া আমানত, যা শুধুই আমার। এসব কিছুই তোমার না, এসব কিছুই আমার বেবি। এ বলে হাসতে লাগলো মাহি। তোমার বাবা তো বোকা ছিলেন যে নিজের ছেলের নামে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন, আর মেয়ে বউয়ের নামে শুধু এই বাড়িটা, যা ওই বোকা দুইটাও তোমার নামে ট্রান্সফার করে দিল। আসলে কি জানো তো, ওরা ভেবেছিল তুমি ওদের সব দায়ভার নিজের ঘাড়ে নেবে। বিশ্বাস করেছিল তোমাকে। আর তুমি কি করলে? আমায় বিশ্বাস করলে। সো তুমি ওদেরকে ঠকিয়েছ, আর আমি তোমাকে ঠকালাম। সহজ সমাধান। তোমার সম্পত্তি কিন্তু বিশাল। বাবা অনেক কিছুই রেখে গেছেন ছেলের জন্য। উনি কি জানতেন সব কিছু ছেলের বউ পাবে? সো এখন তুমি নিজ থেকে বেরিয়ে যাবে, নাকি আমি গার্ডদেরকে একটু কষ্ট দিয়ে তোমাকে গার্ড ধাক্কা দিয়ে বের করাবো? বেরিয়ে যাও বাড়ি থেকে। তোমার জিনিসপত্র কালকে গেটের বাহিরে ফেলে দেওয়া হবে। এসে নিয়ে যেও সকালে। হয়তো এটাই আমার কর্মফল, তবে তোকে আমি ছাড়বো না মাহি। আয়ান চলে গেল সেখান থেকে। যাওয়ার আগে নিজের বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি এই বাড়িটার দিকে একবার আবেগে ছলছল করে ওঠা চোখটা বুলিয়ে নিল। আয়শা আখিকে জড়িয়ে ধরে কাঁদছে। আখি ওকে সান্ত্বনা দিতে ব্যস্ত। আজকে হঠাৎ করে নোমানের বাবা সবার উদ্দেশ্যে বললেন, 2-1 দিনের মধ্যে ওনার বন্ধু রিহান, ওনার স্ত্রী আর একমাত্র মেয়ে পুষ্পিতাকে নিয়ে লন্ডন থেকে ওনাদের বাড়িতে আসছেন নোমানের সাথে পুষ্পিতার বিয়ের ডেট ঠিক করতে। ওদের বিয়ে নাকি অনেক আগে থেকেই ঠিক করা আছে। পুষ্পিতার পড়ালেখা শেষ হওয়া অবধি ওর বাবা বিয়েটা করাতে চাইছিলেন না। এবার ওর পড়ালেখা শেষ, তাই বিয়েটা খুব জলদি সারতে চান উনি। ওনারা এলে 1 সপ্তাহের মধ্যে বিয়েটার ডেট ফেলার ব্যবস্থা করা হবে। কথাটা শুনে আর আয়শা নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। রুমে এসে কাঁদতে শুরু করলো। ওর অবস্থা আন্দাজ করে আঁকি ওর পিছু পিছু এলো। কাঁদিস না, সব যে নিয়তির খেলা। আমি এখানে আর থাকবো না। চল না, আমরা অন্য কোথাও চলে যাই। আমরা দুজন মিলে আমাদের আর মায়ের সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। চল না। আমিও যে তাই চাই। আর কতদিন অন্যের ছায়াতলে থাকবো বল? আমি আজকেই ডাক্তার আদ্রিতের সাথে কথা বলছি। যত তাড়াতাড়ি পারি আমরা এখান থেকে চলে যাব। কিন্তু বর্তমানে তুই নিজেকে শক্ত কর। এভাবে ভেঙে পড়লে তো হবে না। প্রথম ভালোবাসা তো আর সবার কপালে জোটে না বল। অনেকক্ষণ পর আখি আয়েশাকে একটু স্বাভাবিক করে আদ্রিতের কাছে এলো কথা বলতে। এসে দেখলো আদ্রিত ওয়াশরুমে সার্জারি করে এসে শাওয়ার নিতে গেছে। তখনই বেজে উঠল আদ্রিতের ফোন। আখির ফোনের দিকে না তাকিয়ে আদ্রিতকে বলল, ওর ফোন এসেছে। কিন্তু আদ্রিতের কান অব্দি কথাটা আর গেল না শাওয়ারের জল পড়ার শব্দে। আখি ইম্পর্ট্যান্ট কল হতে পারে ভেবে ধরতে গেল ফোনটা। স্ক্রিনে সেভ করা নাম দেখে আখি একটু চমকে উঠল। নামটা আরু নামে সেভ করা। আখির মনে পড়ল আদ্রিত্যর কবু ওকে বলেছিল ও আরোহীকে আদর করে আরও বলতো। এমনকি ওর নাম্বারটাও এই নামেই সেভ করেছিল। তার মানে কি? আখি আর 2 দিকে না ভেবে ফোনটা উঠালো, তবে কিছুই বলে না। আগে অপর পাশের কথাগুলো শোনার সুবাদে। অপর পাশ থেকে নীরব কোনো শব্দ শুনতে না পাওয়ায় এবার আখির নীরবতা কাটল। কে আপনি? এবার মেয়েলি একটা শব্দ ভেসে এলো আখির কানে। কণ্ঠস্বরটা যেন পুরো নিজেরই কণ্ঠস্বরের হুবহু আন্দাজ করতে পারল আখি। আপনি কে? আমি আখি। আপনি কে বলুন? আগে বলুন আদ্রিত কোথায়? আপনার সাথে ওর কী সম্পর্ক? কি হয় ও আপনার? আখি তো ভেবেই পাচ্ছে না ও কি বলবে। দিদুর জন্য প্রায় সব জায়গায় আদ্রিত্যকে নিজের স্বামী পরিচয় দিতে হয় ওকে। তবে কি এখানেও তা বলা দরকার? যদি ওই মেয়েটা দিদুর পরিচিত কেউ হয়ে থাকে। আখি তো তার আসল সত্যটাও জানে না। মেয়েটাকে তাই এবার ভেবে নিয়ে উত্তর দিল, আমি ওনার স্ত্রী। কেন? আপনার তাতে কী কাজ? আপনি কে সেটা বলুন। কেটে গেল ফোনটা। আখি আশ্চর্য অনুভূতি নিয়ে আরও কয়েকবার ট্রাই করতে নিলে ওটা বন্ধ আসতে লাগলো প্রতিবারই। আখি দুশ্চিন্তায় পড়ে গেল। কে হতে পারে এই মেয়েটি? ও কি আরোহী? তবে আরোহী কেন আবার আদ্রিতকে ফোন করবে? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আখির। ভাবলো বিষয়টি আদ্রিতকে বলবে। পরক্ষণে ভাবলো আদ্রিত অনেক কষ্টে নিজের অতীতকে পিছু ফেলে সামনে এগোতে নিয়েছে। এভাবে কিছু না জেনেও সুপ্ত অনুভূতি আবারও জাগানো একদমই ঠিক হবে না। তাই নাম্বারটা নিজের ফোনে নিয়ে আদ্রিতের ফোনের কল লিস্ট থেকে কেটে দিল।
কিছুক্ষণের মধ্যে আদ্রিত বেরিয়ে আসে। আখি আর আদ্রিতকে কিছু বলতে গেল না। কিছুক্ষণ পরে আদ্রিত রিল্যাক্স করে বসলে আবার ওকে উদ্দেশ্য করে বলল আখি, ডাক্তার আদ্রিত, আমি বলি কি, দিদুর শরীর এবার একদমই ভালো। উনি তো এখন একদম স্বাভাবিক বিহেভই করেন। বলছি কি, আমি না হয় ওনাকে বুঝিয়ে বলি। আর কতদিন এখানে থাকবো বলুন? আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে মিস আখি? আপনার আত্মসম্মানেও তো আমি কোনো আঘাত লাগতে দেইনি। আপনি এখানে থাকার জন্য যথেষ্ট বাড়া দিচ্ছেন আমাকে, আমিও তো তা নিচ্ছি। শুধু আপনার মান রাখতে গিয়ে আপনি যেভাবে চাইছেন সেভাবেই থাকছেন। এমনকি আপনার চিকিৎসার ফিটাও আমাকে না চাইতেই নিতে হচ্ছে, শুধু আপনার আত্মসম্মানের খাতিরে। তারপরে কি আপনার মনে হয় আমি আপনার সম্মান রক্ষার্থে পিছুপা হচ্ছি? কোনো দিক থেকে কি আপনাকে আমি নিরাশ করেছি বলেন, যে আপনি চলে যেতে চাচ্ছেন? আপনি এভাবে কেন বলছেন? আমি কখনোই আমার সম্মান রক্ষার্থে পিছুপা হননি আপনি, আর হবেনই বা কেন? এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কথাটা এটা নয়, কথাটা হলো যে আমি আর সত্যি আপনার স্ত্রী না, যে সারা জীবন এখানে পড়ে থাকবো। একদিন না একদিন তো সব আমাকে চলেই যেতে হবে। আপনি বলেছিলেন দিদি সুস্থ হয়ে গেলে ওনাকে সবটা বুঝিয়ে বলবেন, আর সেই দিনটা তো আমার মনে হয় অনেক আগেই এসে গেছে। আখির বলা স্বাভাবিক কথাগুলো আদ্রিতের কানে অনেক তিক্ত মনে হলো। মন পিঞ্জরায় জ্বর উঠল অল্পতেই। আদ্রিত যেন এখন নিজেকে নিয়ে আর ভাবতে শুরু করছে। ওর মন যেন এখন শুধু আখিকেই চায়, আর আদ্রিত চায় নিজের মনের শান্তি। তাই যেন আখিকে যেতে দিতে একদমই প্রস্তুত না আদ্রিতর হৃদয়। কিন্তু সে কথাটা আখিকে আন্দাজ করতে দিল না। স্বাভাবিক স্বরেই বলল আদ্রিত, বিষয়টা নিয়ে পরে কথা বলবো, আমার এখন কাজ আছে। আদ্রিত ল্যাপটপটা নিয়ে কিছু কাজে বসে গেল। আখি কিছুই বুঝে উঠতে পারে না আদ্রিতর এমন ব্যবহারে। অন্য সব কিছুতে আদ্রিত স্বাভাবিক বিহেভ করলেও আগের যাওয়ার কথা শুনলে কেমন যেন অস্বাভাবিকতা দেখায়। আয়ান একটা ভাড়া রুম নিয়ে উঠেছে সেখানে। আজ কান্না আসছে অনেক বেশি। সব কিছু শেষ হয়ে গেল ওর, নিঃস্ব হয়ে গেল আজ আয়ান। যে মাহির জন্য সব কিছু ছেড়ে দিল, আজ সে মাহিও সব কিছু কেড়ে নিল। না আছে ওর কাছে ওর পরিবার, আর না আছে বাবার রেখে যাওয়ার স্মৃতি। হাসান বিলে ওর বাবার স্বপ্নমহল ছিল, যা জন্মের কবলে। ওর মা বাবা সব কিছু এর জন্য ওকে লিখে দিয়েছিলেন, কারণ ওনারা বিশ্বাস করতেন ওনাদের ছেলে সব কিছু সামলে নেবে, ওনাদের সবাইকে আগলে রাখবে। আর সে আয়ান আজ কারো বিশ্বাস জয় করে রাখতে পারল না। আজ বড্ড মনে পড়ছে ওর মা বোনের কথা, আখির কথা। বিছানায় শুয়ে চোখের জলে নিজের ব্যথার্ত অনুভূতিগুলো ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে আয়ান। আজ বুঝতে পারছে সেদিন আখির কেমন লেগেছিল যখন আয়ান ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওরও তো সেদিন কোনো আশ্রয় ছিল না। ওর মা বোনের কেমন লেগেছিল যেদিন ওরা চলে আসছিল আর আয়ান ওদেরকে আটকায়ও নি। ওদের তো ঘর থেকে চলে যেতে আয়ানই এক প্রকার বাধ্য করেছিল। সাহিদা প্রায় সারাদিন তাসবিরের সাথে কথা বলতে মগ্ন থাকে। কখনো ফোন দেয় আর বাকি সময় চ্যাট করে। সাহিদা ইচ্ছে করেই এমনটা করে। তাসবির কখনো ওকে নিজ থেকে টেক্সট করে না। তবে সাহিদা চায় তাসবির যেন সারাদিন ওতেই মগ্ন থাকে। তাসবির কখনো কাজের ব্যস্ততা দেখালে সাহিদা রাগ করে যায়, কিন্তু তাসবিরও কোনো যেন সাহিদার ওর থেকে রাগ করে থাকাটা মেনে নিতে পারে না। তাই সব ফেলেই এখন সাহিদাকে সময় দেয়। সেদিনের ফ্রেন্ডশিপ করার পর থেকেই এমনটা করছে সাহিদা। প্রথম প্রথম সাহিদার কর্মকাণ্ড খানিক সন্দেহজনক হলেও এখন যেন তাসবিরের উপর ওর কোনো সন্দেহ নেই। আস্তে আস্তে সাহিদার উপর ওর বিশ্বাসটা যেন আরও দৃঢ় হয়ে উঠেছে, আর সাহিদা যেন তাই চায়। কেটে গেছে কয়েকটা দিন। আয়ান এখন আর আদ্রিত আখির সামনে পড়ে না। সত্য জ্ঞান এসেছে নিজের করা পাপ নিয়ে। আন্দাজ করতে পারছে এসব কিছুই ওর পাপের শাস্তি। তবে কাউকে কিছু বলেনি, না বুঝতে দিয়েছে। আড়াল থেকে আখিকে দেখে যায়, কারণ ওর সামনে যাওয়ার সাহস জুটিয়ে উঠতে পারে না। আখির সাথে করা অপরাধগুলো যে চোখে স্পষ্ট ধরা দিয়েছে ওর। মিথ্যের সঙ্গ নিয়ে হয়তো সব কিছুই সহজে করা যায়, তবে মিথ্যে নিয়ে বেঁচে থাকা লোকগুলো যে সত্যের সম্মুখীন সহজে হতে পারে না, সে মনে সাহস জুগিয়ে উঠতে সক্ষম হয়। তাই আয়ানও আখিকে নিয়ে মনের সত্য অনুভূতি বুঝতে সক্ষম হলেও আখির সামনে তুলে ধরার সাহস ওর নেই, শুধু আড়ালে চোখে জল ফেলে যায়। এদিকে মাহির বিরুদ্ধে আয়ান পদক্ষেপ নিয়েছে। মাহির বাড়িতে হঠাৎ পুলিশের আগমনে মাহি অনেকটা ঘাবড়ালো। পুলিশ সহজ ভাষায় বলল, মাহিন আয়ানের যে সম্পত্তি নিয়েছে সেটা নিয়ে আয়ান ওর বিরুদ্ধে মামলা করেছে, যে মাহি সে সম্পত্তি আয়ানকে ধোঁকা দিয়ে নিয়ে গেছে। যেহেতু কোনো ম্যাজিস্ট্রেটকে সাক্ষী রেখে আয়ান সম্পত্তি মাহিকে লিখে দেয়নি, তাই সেই সম্পত্তি মাহির হওয়ার প্রশ্নই আসে না। সেই জন্য কালকে আয়ান মাহি দুজনকে আদালতে হাজির থাকতে বললেন ইন্সপেক্টর। জজ সাহেব নিশ্চিত করবেন সম্পত্তি কাকে দেওয়া হবে।
পুলিশ চলে গেলে মাহি দুশ্চিন্তায় পড়ে গেল। যেটার ভয় ছিল আয়ান তাই করলো। আদালতে গেলেই সম্পত্তি ওর হয়ে যাবে, কারণ আমার কাছে কোনো সাক্ষী নেই যে ও সজ্ঞানে আমাকে সম্পত্তি দিয়েছে। না, এ হতে পারে না। কালকের আগেই আমাকে এমন কিছু করতে হবে যাতে এই সম্পত্তি আমার হাতছাড়া না হয়। আখিকে আজ চাকরি থেকে বের করে দেওয়া হলো, কারণটাও জানে না। গত 3 মাস আগে ওর প্রমোশন হয়েছিল। কোম্পানির ব্যবসায় অনেক উন্নতি হওয়ায় আখির বেতন বেড়ে 25,000 টাকা হয়ে গিয়েছিল, যাতে আখির নিজের খরচ খুব ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে ওর জবটা চলে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না আখি। ওর কাজে তো কোনো ঘাটতি ছিল না, তাহলে বস আর ওর কলিগরা সবাই ওর উপর অনেক অসন্তুষ্ট ছিলেন। আখির জব চলে গেছে শুনে ওর কলিগরাও বিষম খেলেন। আখি চলে যাবে, তখনই বসের সেক্রেটারি ঈশিতা আখির দিকে এগিয়ে এলো ওকে কিছু বলার সুবিধার্থে। মেয়েটির সাথে আখির অনেক ভালো সম্পর্ক। আখি, তুমি কি মাহি নামের কাউকে চিনো? ওনার সাথে কি তোমার কোনো শত্রুতা আছে? কেন ম্যাম? আসলে আজ হঠাৎ করে মাহি নামের কেউ একজন বসের সাথে দেখা করতে এলেন। আমি ওনাকে বসের কেবিন থেকে দেখিয়ে দিলাম। উনি না জানি বসের সাথে কী সব কথা বললেন। হঠাৎ করে আমার বসের সাথে কিছু দরকার থাকলে আমি ওনার কেবিনের দিকে যাই। কেবিনের দরজা খানিকটা ফাঁকা করাই ছিল, আর তাই কেবিনে ঢোকার আগে আমি মিস মাহির কিছু কথা শুনতে পাই। কথাগুলো কানে আসলে আমি আর ভিতরে যাই না, বরং বাহিরে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করি। মিস মাহি বলছিলেন তোমাকে জব থেকে বের করে দিতে, না হলে ওনার এত পাওয়ার আছে যে স্যারের বিজনেস মাটিতে মিশিয়ে দিতে পারবে। আর যদি স্যার তোমাকে জব থেকে বের করে দেয়, তবে উনি স্যারকে বিপুল পরিমাণ টাকা দিবেন। তারপর স্যার আর কোনো রাস্তা না পেয়ে তোমাকে জব থেকে বের করে দেন। প্লিজ কথাটা কাউকে বলো না তুমি। আমার জবটা চলে যাবে তাহলে। তোমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তাই বলাটা জরুরি মনে করলাম। ঈশিতা চলে গেল কথাগুলো বলে। মাহিকে আমি ছাড়বো না, তবে বর্তমানে আমার নিজেরটা ভাবা উচিত। আমার কাছে জব নেই, তাছাড়া বড় বাড়িতে থাকার ভাড়াটাও অনেক। ডাক্তার আদ্রিত্যের ফ্রি পড়ালেখা খরচ, নিজের ভরণ পোষণ না, এসবের জন্য আমি ডাক্তার আদ্রিত্য বা অন্য কারো উপরে বোঝা হতে পারি না। আমাকে নিজের ক্ষমতা অনুযায়ী রাস্তা মাপতে হবে। আমি আর ডাক্তার আদ্রিত্যের বাড়িতে থাকতে পারবো না। জানি না ডাক্তার আদ্রিত্য কোনো দিদুকে কিছু বলছেন না, তবে আমারও যে আর কিছু করার নেই। দিদুকেও আর অন্ধকারে রাখতে মন সায় দিচ্ছে না আমার। ডাক্তার আদ্রিত্য ভালো মানুষ হলেন বলে আমি তার ভালো মানুষের লাভ্যাংশটা নিজে উঠাতে পারি না। দিদুকে আবার আসল সত্যটা আমাকে বলতেই হবে। আদ্রিত্য বাড়িতে নেই। এদিকে আখি এসে দিদুর রুমের পানে এগোলো। সবাইকে সেখানে উপস্থিত রেখে সব সত্য বলল আখি ওনাকে, খুবই শান্ত স্বরে। উনি প্রথমে তা মেনে নিতে নারাজ হলেন। ভাবলেন আখি মানে ওনার আরোহী ওনার সাথে মজা করছে, তবে আখি ওনাকে সত্যটা মেনে নিতে বাধ্য করলো। সত্যটা এমনভাবে ওনার সামনে তুলে ধরলো যে উনি মেনে না নিয়ে আর পারলেনই না। এবার উনি আখিকে জড়িয়ে ধরেই কান্নায় ভেঙে পড়লেন। অস্বাভাবিক কোনো আচরণ করলেন না, তবে সত্যটা এত সহজে মেনে নেওয়া ওনার জন্য মোটেও সহজ ছিল না। অনেক কাঁদলেন উনি। ওনার কষ্টে সবার চোখ দিয়ে অশ্রু গড়াতে শুরু করলো। আখি ওনাকে বুকের সাথে মিশিয়ে রাখলো বেশ খানিক সময়। ওনাকে যথেষ্ট সমর্থন করলো সত্যটা মেনে নিতে। দিদু কাঁদতে কাঁদতে একসময় স্বাভাবিকভাবেই শুয়ে পড়লেন। সবাই যার যার রুমে চলে গেলেন। সবাই আজ চিন্তামুক্ত, এবার যা দিদুকে মিথ্যে বুকে আগলে নিয়ে বেঁচে থাকতে হবে না। আখি আজ থেকে গেল দিদুর পাশে। দিদুর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও দিদু, কিন্তু এই সত্যটা যে একদিন তোমাকে জানাতেই হতো। আর যে পারছি না আমি তোমাকে ধোকা দিতে, মিথ্যের ছলে নিজের সত্য পরিচয় লুকিয়ে যেতে। আদৃত বাড়ি এসে জানতে পারলো আখি সব সত্য দিদুকে বলে দিয়েছে। তারপর আর নিজের মন শান্ত রাখতে পারলো না সে। রাগ চড়ে বসলো মাথায়। মন অশান্ত হলো ওর বড্ড। আখিকে হারানোর মতো তিক্ত ভয় মনে ভর করেছে এবার। নাকের ডগায় রাগ টাঙিয়ে দিদুর রুমে ঢুকলো অল্প ধীর ভঙ্গিতে। আখির পানে এগিয়ে গিয়ে ওর হাত ধরে টেনে বাহিরের দিকে নিয়ে আসতে থাকলো। অবশেষে আখিকে বাগানে নিয়ে এসে থামলো। আখি কোনো মতে অনুমান করতে পারছে না আদ্রিত্যর এমন ব্যবহারের মানে কি। প্রশ্নবোধক চাহনিতে তাকাচ্ছে ওই গম্ভীর পুরুষের দিকে, যার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট আন্দাজ করতে পারছে। কি হয়েছে ডাক্তার আদ্রিত? কি হয়নি এটা বলুন। কি সমস্যা আপনার? দিদুকে সব সত্য কে বলেছিল আপনাকে? কে বলবে? আমি নিজে থেকেই বলেছি। আর কদিন এভাবে মিথ্যের আশ্রয়ে থাকতাম বলুন? সত্যটা তো বাহিরে আসারই ছিল, আর আমি জানতাম দিদু তা মেনে নেবেন, আর তাই তো হলো। একটু কষ্ট পেলেও দিদু আজ সত্যিটা মেনে নিতে সক্ষম হতে পেরেছেন। এর থেকে বড় পাওয়া আপনার আর আমাদের সবার জন্য আর কি হতে পারে বলুন? এবার তো সব কিছু জেনে গেছেন দিদু। এবার আর আমার যেতেও কোনো সমস্যা হবে না।
কথাগুলো শুনে আদ্রিত অনেক কষ্টে নিজের রাগ দমন করলো। নিজেকে অসহায় মনে হলো ওর। আখিকে আটকানোর আর কোনো রাস্তা নেই বুঝতে পেরে অনুনয়ের স্বরে বলল, দেখেন মিস আখি, যাওয়াটা কি খুব জরুরি? এখানে থাকতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? থেকে যান না প্লিজ। আদ্রিতের কথাগুলোতে অনেকটা আকুতি ভাব অনুভব করতে পারল আখি। আদ্রিত যে কখনোই কারো কাছে অনুনয় করতে দেখেনি। গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী এই পুরুষকে অসহায় রূপে কখনোই আশা করতে পারে না আখি। আখির এখানে থেকে যাওয়া যেন আদ্রিতর জন্য অনেক বেশি বড় পাওয়া হয়ে উঠবে। তবে কেন আদ্রিত ওকে এখানে ধরে রাখতে চায়? ওকে কি শুধু ওর ঘরে রাখতে চায় না, নাকি ওর জীবনে? গোলাটে এই কথাটা মস্তিষ্কে ধরা দিল। কথাটা কি আদৌ সত্য, নাকি মিথ্যে তা যাচাই করতে ব্যর্থ হলো আখি। আদ্রিত অসহায় চাহনিতে এখনও আখির দিকে দৃষ্টি অটল রেখে আছে। আখি মুখ ফুটিয়ে কিছু বলবে, তখনই আদ্রিতের ফোনটা বেজে উঠল। আদ্রিত বেশ বিরক্ত হলো এতে। না চাইতেও ফোনটা উঠিয়ে ললাটের কোণে বিরক্তির ছাপ তুলে বলল, মিথিলা, বলো। তারপর মিথিলা যা বলল তা শুনে আদ্রিতের চেহারায় অবাকত্ব যেন বিরাজমান হলো অল্পতেই। কি? এটা কেমন করে হতে পারে? ডাক্তার আয়ান এমনটা নিজে থেকে কখনোই করবেন না। তুমি পুলিশকে আটকে রাখো, আমি আসছি এক্ষুনি। কি হয়েছে ডাক্তার আদ্রিত? কিছু না, আপনি বাড়িতে থাকুন, আমি আসছি। আপনি বলেন কি হয়েছে? ডাক্তার আয়ান কি করেছেন? পুলিশ কেন এসেছে ওখানে? মিস আখি, আপনাকে আয়ানকে নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি জানেন না আপনার জন্য টেনশন নেওয়া কতটা বিপজ্জনক। আপনি থাকেন, আমি আসছি। আমি সব কিছুই ঠিক করে দিব। একদমই না, আমিও যাব আপনার সাথে। তারপর আদ্রিত না চাইলেও আখি জেদ ধরে ওর সাথে চলে গেল। নোমান কয়েকদিন থেকে খেয়াল করছে, যেদিন থেকে আয়েশা পুষ্পের বিষয়ে শুনেছে সেদিন থেকে ওকে এড়িয়ে এড়িয়ে চলছে। ওর সামনে বলেও আসে না। ভুলবশত যদি সামনে চলেও আসে, যেন শুধু লুকিয়ে যাওয়ার পথ খোঁজে। নোমান কথা বলতে চাইলেও কথা বলে না। অপ্রিয় সত্যটা বড্ড জ্বালাতন করছে নোমানকে। বসার ঘরে সে বড় জানালার পাশে দাঁড়িয়ে আছে আয়েশা, বাহিরের দিকে দৃষ্টি স্থির রেখে। চোখ দিয়ে গড়াচ্ছে নোনা জল। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে তা মুছে নিল অগোচরে। মাথা ঘুরিয়ে পাশে দেখতে পেল নোমানকে। ওকে দেখে ঝটপট করে সে স্থান ত্যাগ করার চিন্তা মস্তিষ্কে এনে সে অনুযায়ী কাজ করতে গেলে নোমানের পিছু ডাকে সে থমকে দাঁড়ায়। আমি কি কোনো ভুল করেছি যে তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ আয়েশা? আমি কোনো ভুল করে থাকলে সরি। আয়েশা পিছনে ফিরে নরম স্বরে মিথ্যে হাসে ঝলক ফুটিয়ে বলল, আরে আপনি সরি কেন বলছেন? ওই আসলে অনেক কাজ থাকে তো, তাই আপনার সাথে কথা বলার তেমন একটা সময় পাই না। তাছাড়া আপনাকে সময় দেওয়ার জন্য আপনার জীবনে এখন স্পেশাল কেউ চলে এসেছে, তাই হয়তো আমার আলাদা করে আপনাকে সময় দেওয়া ওনার ভালো নাও লাগতে পারে। কথাটা কিঞ্চিত আঘাত করলো নোমানের বুকে। নোমান কিছু বলার আগেই কোথা থেকে যেন ফুসফিতে এসে জড়িয়ে ধরল ওকে। তারপর খানিকটা ন্যাকা কণ্ঠে বলল, কোথায় ছিলি তুই এতক্ষণ? সে কবে থেকে তোকে খুঁজে চলেছি। মুহূর্তটা আয়েশা নোমান দুজনের জন্য যেন কেমন অস্বাভাবিক হয়ে উঠেছে। নোমান ঠায় দাঁড়িয়ে আছে আয়েশার দিকে তাকিয়ে। মনে যেন কোনো অল্প অপরাধ বোধ কাজ করতে লাগলো ওর। আয়েশা আর এখানে দাঁড়ালো না। নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করলে সে স্থান ত্যাগ করলো। নোমানের মনে এতে খারাপ লাগা কাজ করলো অনেক। টান দিয়ে পুষ্পকে নিজের থেকে ছাড়িয়ে নিল। এসব কি করছিস তুই পুষ্প? এটা তো লন্ডন না, এটা আমাদের বাংলাদেশ। এভাবে যে কারোর সামনে যে কাউকে জড়িয়ে ধরা মানায় না, তুই বুঝিস? তুই তো আর কেউ না, আমার হবু বর। 5 দিনের মাথায় বিয়ে হচ্ছে আমাদের, জড়িয়ে ধরতে সমস্যা কোথায়? দেখ, আমি তোকে আগেও বলেছি, তুই আমার কাছে ফ্রেন্ড থেকে আর বেশি কিছু না। আমি তোকে কখনো অন্য চোখে দেখিনি। ওই আসলে বাবা জোর করলেন বিয়ের জন্য। ওনার এত বছরের বন্ধুত্বে দোহাই দিলেন। তাছাড়া তুইও আমার ছোটোবেলাকার বন্ধু। আমার জীবনেও আলাদা কেউ ছিল না, তাই আমি বিয়েতে রাজি হয়ে গেছি। এ বলে যে এটা নয় বিয়ের আগেই তুই আমাকে নিজের বয়ফ্রেন্ডের মতো ট্রিট করবি। তুই কেন বুঝতে পারছিস না? বিয়ে হলে তো আমরা আর ফ্রেন্ড থাকবো না, তখন আমাদের সম্পর্কটা পাল্টাবে। তবে এখন থেকে পাল্টে ফেললে দোষের কি আছে? বিয়ে হলে সে দেখা যাবে, এখনো তো হয়নি। তাই ফ্রেন্ড আসছিস, ফ্রেন্ডের মতোই থাক।
আয়ানকে ঘিরে পুলিশ দাঁড়িয়ে আছে। একজন রোগীর পরিবার পুলিশকে জানিয়েছেন পেটের ব্যথায় চটপট করতে থাকা এক বৃদ্ধ লোককে বুল ইঞ্জেকশন প্রয়োগ করায় প্যারালাইজড হয়ে গেছেন তিনি। আর তার দায়ভার আয়ানের ঘাড়েই পড়েছে। ইঞ্জেকশনটা সে সাজেস্ট করেছে নার্সকে, তবে আয়ান তা মানতে নারাজ। আখি, তুমি অন্তত বিশ্বাস করো, আমি অন্য ওষুধ সাজেস্ট করেছিলাম নার্সকে, কিন্তু নার্স ওটা বদলে ভুলটা দিয়েছে। হয়তো এখন বলছে ওটা নাকি আমিই বলেছি ওকে দিতে। আমি এর কিছুই জানি না। না ইন্সপেক্টর সাহেব, আমি সত্যি বলছি, ইঞ্জেকশনটা স্যারই আমাকে দিতে বলেছেন। মিথ্যুক মেয়ে কোথাকার, তোমাকে তো আমি। নার্স চোখ নিচু করে সরো গলায় কথাটা বলে রাগে আয়ানের দিকে তেড়ে যেতে চায় ওর পানে, কিন্তু পুলিশ ওকে আটকে ধরে। দেখেন মিস্টার আয়ান, যা তেজ দেখানোর কোর্টে গিয়ে দেখাবেন, এখন চলুন। আখি আদৃত অনেক করেও পুলিশকে বোঝাতে সক্ষম হলো না। পুলিশ আয়ানকে নিয়ে যেতে ব্যস্ত। এদিকে ততক্ষণে হাসপাতালে ভিড় জমে গেছে। মানুষ ক্ষিপ্ত স্বর তুলেছে আয়ানের বিরুদ্ধে। লোকগুলো আয়ানের উদ্দেশ্যে ইট পাটকেল ছুঁড়েছে, এমনকি জুতো। পুলিশ ওকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে। আখি ওকে বাঁচাতে ছুটে যেতে চাইলে আদৃত শক্ত হাতে ওকে আটকে ধরে। কি করছেন ডাক্তার আদৃত? পুলিশ আয়ানকে নিয়ে চলে যাচ্ছে। লোকগুলো ওকে ইট পাটকেল এমনকি জুতোও ছুঁড়ছে। তবে এটা আপনার কি মিস আখি? আপনি এগিয়ে গিয়ে তো আর তাকে আটকাতে পারবেন না, বরং নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনার ওখানে না যাওয়াটাই ভালো। কিন্তু আয়ান তো নির্দোষ। আমি জানি ও স্বার্থপর হতে পারে, কিন্তু নিজের কাছে খামখেয়ালিপনা ও কখনোই দেখাতে পারে না। হ্যাঁ মিস আখি, আমিও জানি এখানে ডাক্তার আয়ানের কোনো দোষ নেই। আমি দেখছি পুলিশও এই বিষয়ে তদন্ত করবে। আমি একজন লয়ারের সাথে কথা বলছি, দেখি কি করা যায়। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আয়ান নির্দোষ, তাই ওকে বাঁচাতে হলে উপযুক্ত প্রমাণ লাগবে। আমাদের যাই করতে হবে সব কিছু খুবই ঠান্ডা মাথায় করতে হবে। এখন মাথা ঠান্ডা রাখার সময় না। ও অনেক কষ্ট করে ডাক্তারি কমপ্লিট করেছে। আমরা এইভাবে হাতে হাত রেখে বসে থাকলে ওর ডাক্তারের লাইসেন্স চলে যেতে আর বেশি সময় লাগবে না। মা বাবার স্বপ্ন ছিল ওকে ডাক্তার বানানোর, আর আমি তাদের স্বপ্ন মাটিতে মিশতে দিব না। প্রমাণ তো আমার এক্ষুনি চাই। ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো বলে সে নার্সের দিকে এগিয়ে গেল আখি। হাত ধরে টেনে ওকে নিয়ে একটা ওষুধ ভর্তি কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। আদৃত বাবলেশহীন হয়ে গেল আখির এমন কাণ্ডে। হাত পা ঠুকিয়ে দরজা ঠেলে যাচ্ছে। মুখ দিয়ে আখি নামক দর্নি বের করছে খানিক ক্ষিপ্ত গলায়। এদিকে ভিতর থেকে বেরিয়ে আসছে আখির তেজি গলার প্রহার। নার্সকে দুগাল বরাবর বসিয়ে দিয়েছে আখি কয়েকটা। নার্স নিজেকে বাঁচাতে ছুটোছুটি করলেও পারছে না। এবার আখি নার্সের চুলের মুঠো ধরে বলল, বল, কে বলেছে এসব করতে? বল বলছি। আমায় কেউ বলেনি স্যার, ওই ইঞ্জেকশনটাই দিয়েছিলেন। কথাটা শুনতে আবারও নার্সের এক গাল বরাবর আরেকটা বসিয়ে দেয় আখি। তবে তাই? আচ্ছা তবে চল, সেই ইঞ্জেকশন দিয়ে না হয় তোকেও প্যারালাইজড করে দিই আমি। অন্য জীবন নিয়ে আর ক্যারিয়ার নষ্ট করে তো শান্তিতে বেঁচে থাকাটাও শোভা দিবে না। আখি নিজের গায়ের ওড়না দিয়ে নার্সের দুহাত বেঁধে দেয় টেবিলের সাথে। তারপর উঠে গিয়ে ড্রয়ার খুলে ওষুধ বের করে যে ওষুধ ওই রোগীকে দেওয়া হয়েছিল তা ইঞ্জেকশনে নিয়ে আখি আবার এগিয়ে আসে নার্সের দিকে। চোখে ভয়াবহতা। এক প্রকার পাগলের ন্যায় অঙ্গভঙ্গিতে এগোচ্ছে আখি। নার্সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আখি এমনটা নার্সকে ভয় দেখানোর জন্যই করে। আখি নার্সের গালে ইঞ্জেকশনটা দিয়ে স্লাইড করে ঠোঁটের কোণে বাঁকা হাসি টাঙিয়ে বলল, এবার বলবি না তো সত্যটা? তবে সারা জীবনের জন্য না হয় অসলি হয়ে থাক। আখি ইঞ্জেকশনটা পুশ করার সুবিধার্থে নার্সের পানে এগিয়ে আনলেই নার্স চিৎকার করে বলে ওঠে, আমি বলছি, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি বলছি সবটা। আখি নিজের হাত আটকে নেয়, তারপর নার্সকে সোজা করে উঠিয়ে বসায়। ওকে পানি পান করতে দেয়। নার্স একটু স্বাভাবিক হলে আখি ওকে সত্যটা বলে দেয়। এদিকে ফোনের রেকর্ডার অন করে দেয়। বল। নার্স কাঁপা গলায় সত্যটা বলতে লাগে। আসলে আজকে মাহি নামের কেউ একজন এসেছিলেন। এসে আমাকে আড়ালে নিয়ে গিয়ে ডাকলেন। তারপর আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে দিলেন। বললেন ওনার একটা কাজ করে দিতে। আজকে যে কয়েকজন রোগী আছেন, আয়ান স্যারের কাছে ওদের যে কোনো একজনকে ভালো ভুল ওষুধ দিয়ে ওদের সাথে বড় কিছু করে দিতে, যার ফলস্বরূপ দোষ আয়ান স্যারের যেন ঘাড়ে আসবে। কাজটার কথা শুনে আমি তা করতে মানা করে দেই। তারপর উনি আমাকে হুমকি দেন, আমি ওনার হয়ে যদি কাজটা না করি উনি আমার চাকরি খেয়ে যাবেন। এই চাকরিটা আমার জন্য অনেক বেশি জরুরি। আমার মা ছোট 3 বোনের খরচ আমি একাই বহন করি। এমতো অবস্থায় চাকরিটা গেলে যে আমার আর কিছুই করার ছিল না।
তাছাড়া কাজটার পরিণামে উনি আমাকে বিপুল পরিমাণ টাকাও দিচ্ছিলেন। তাই আমি লোভে পড়ে যাই। আর তাই বলে একজন সুস্থ মানুষকে সারাটা জীবনের জন্য অচল করে দিবে, অন্যজনের কেরিয়ার নষ্ট করে দিবে? তুমি ভালো করে জানো মাহি, চাইলে তোমাকে এখানকার জব থেকে বের করে দিতে পারবে না, কারণ এখানে বাহিরের কেউ নিজে জোর খাটাতে পারে না। ডাক্তার আমির চৌধুরী আর ডাক্তার নোমান, ডাক্তার আদ্রিত কখনো এসব হতে দিবেন না। তুমি তো শুধু টাকার লোভেই এমন করেছ, আর এখন অসহায়ত্বের দোহাই দিচ্ছ। তোমার মতো স্বার্থপর লোকগুলো তো নিজের অসহায়ত্ব দেখিয়েই অন্যের কাছ থেকে সব কিছু আদায় করে নিতে চায় শুধু। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে সত্যি ইঞ্জেকশন পুশ করব? আজও না। আখের চিন্তাভাবনা কখনোই এতটা নিচ হতে পারে না। তবে তোমার মতো লোক যে নিজের স্বার্থে অন্যের এত বড় ক্ষতি করে দিতে পারে, সে নিজের প্রাণের উপর বিপদ আসলে কখনোই অন্যকে বাঁচাতে চাইবে না। আর তোমার মতো লোকের মুখ থেকে কথা বের করার কৌশল আমি ভালো করেই জানি। তোমার ভাগেরটা আমি পরে দেখছি। আগে আয়ানকে বাঁচাতে হবে, আর ওই মাহিকেও দেখতে হবে। তবে যাওয়ার আগে কনফার্ম হই। দেখো, এই মেয়েটাই ছিল, তাই না? ফোনে মাহির ছবি দেখিয়ে বলল আখি। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই ছিল। দরজা খুলে বেরিয়ে এলো আখি। আদ্রিত আন্দাজ করতে ব্যর্থ হলো ভিতরে কি হয়েছে এতক্ষণ। আখি তারপর সব কিছু খুলে বলে আদ্রিতকে। নার্সের রেকর্ড করা কথাগুলো শোনায় আদ্রিত হতবাক হয়ে তাকিয়ে আছে আবার আখির দিকে। কি হয়েছে, কি দেখছেন? আপনাকে। আমার তো মনে হয় না আপনাকে হার মানিয়ে যাওয়ার মতো কোনো কিছু এখনও পৃথিবীতে আসেনি, আর আসবেও না, কারণ আমার রব আমার সাথে আছেন সব সময়। এবার চলেন, আয়ানকে জেল থেকে আনতে হবে। এই প্রমাণই যথেষ্ট ওকে ছাড়িয়ে নিয়ে আসতে। হ্যাঁ, এই প্রমাণের জোরে হয়তো আজকে আয়ানকে ছাড়ানো যাবে, তবে কারো স্বাক্ষর জোরে ওর উপর থেকে এই কেসটা উঠানো যাবে না। উপযুক্ত প্রমাণ লাগবে মাহির বিরুদ্ধে। ও পরে দেখা যাবে, আগে তো আয়ানকে ছাড়িয়ে নিয়ে আসি। হুম। আখি আদৃত একজন উকিলার সাথে আয়ানের জামিননামা নিয়ে আয়ানের জামিন করাতে আসে। জামিন করিয়েও নেয়। তবে আখি আয়ানের সাথে একা কিছু কথা বলতে চায়। আয়ানও যেন তাই চাইছিল, কিন্তু আদৃতর কথাটা একদমই হজম হলো না। গা জ্বলে উঠল ওর, কিন্তু আখির কথা ফেলতেও পারল না। আয়ান আখি পুলিশ স্টেশনের বাহিরে অনেকটা দূরে দাঁড়িয়ে কথা বলছে, আর আদৃত ওদের থেকে খানিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে, তবে চোখ ওদের উপরেই অটল। বারবার মুঠো শক্ত করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ওদের দুজনকে একসাথে তা মেনে নিতে ব্যর্থ হচ্ছে আদৃত্যের উতলা মন। আখি আয়নকে জিজ্ঞেস করলো যে মাহির সাথে ওর কী এমন সমস্যা হয়েছে যে মাহি ওর সাথে এমন কিছু করলো। তারপর আয়ন সমস্ত সত্যি আখিকে খুলে বলল। কথাগুলো শুনে তো আখি অবাক এর চরম সীমানায় পৌঁছে গেছে। হোয়াট? মাহি বাবা মায়ের সম্পত্তি নিয়ে গেছে, আর তুমি কিছুই করতে পারোনি? তোমার সাথে যা হয়েছে ভালোই হয়েছে, তা তো হওয়ারই ছিল। আমি ভালো করে জানতাম তাই হবে। মাহিকে যে ভালোই চেনা আছে আমার, তবে ও মা বাবার সম্পত্তি নিতে পারবে না। আয়ান অনুনয়ের স্বরে বলল এবার। সবই আমার পাপের শাস্তি। আমি তোমার সাথে যা যা করেছি তা তো আমাকে পেতেই হতো। হয়েছে, এখন ইমোশনাল হওয়ার টাইম না। যে করে হোক মাহির বিরুদ্ধে আমাদেরকে প্রমাণ আনতেই হবে। কিন্তু আমরা কি করে কিছু করব বলো? আমার উপর এত বড় কেস, যেটা মাথা থেকে না নামা পর্যন্ত অন্য কেসেও আমাকে দোষী মানা হবে। মাহি ক্লিয়ারলি বলবে যে আমি সম্পত্তি ওর নামে দিয়ে এখন মানা করছি। হয়তো সেটা গ্রাহ্য হতো না যদি এই কেসটা না আমার উপর থাকতো, কারণ ম্যাজিস্ট্রেটের সামনে আমি ওকে সাইন করে সম্পত্তি দেইনি। কিন্তু এই কেস আমার উপর থাকার পরেও জেতার সম্ভাবনাই বেশি। ও বুক ফুলিয়ে বলবে আমি এমনিতেই অপরাধী। হ্যাঁ, তাই ওকে হারাতে আমাদের ওর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ চাই। তুমি চিন্তা করো না আয়ান, আমি দেখছি কি করা যায়। কি করবে তুমি? যাই করি না কেন, সম্পত্তি আমি মাহির হতে দিব না। কথাটা শুনে আয়ান আখিকে ঝাপটে ধরল অতিরিক্ত খুশিতে, আর বলতে লাগলো, তুমি থাকতে আমার কোনো টেনশন নেই আখি, তুমি তো আসোই আমার জন্য। আখি আয়ানকে ছাড়াবে। এর আগে আদৃত তেড়ে এসে এক প্রকার ধাক্কা দিয়ে আয়ানকে ওর কাছ থেকে ছাড়িয়ে নেয়। তারপর কটমট কণ্ঠে বলে ওঠে, দেখেন ডাক্তার আয়ান, মিস আখি এখন আর আপনার স্ত্রী নয়, তাই ওর থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে। চলেন মিস আখি। আদৃত আয়ানকে দেখিয়ে আখির হাত ধরে ওখান থেকে নিয়ে চলে আসে। আয়ান অসহায় হয়ে তাকিয়ে আছে আদৃত দূরে থাকা আখির হাতের দিকে। এদিকে আখি অজানা এক অনুভূতি নিয়ে তাকিয়ে আছে আদৃতের দিকে। আদৃত আখির উপর নিজের অধিকারত্ব খাটিয়ে নিতে চাইছে। বিষয়টা যে মোটেও মন্দ লাগছে না আখির কাছে, বরং আদৃতের এমন কাণ্ডের ফলস্বরূপ আখির ঠোঁটের কোণে যেন অল্প প্রাপ্তির কিঞ্চিত হাসি ফুটে ওঠে। বাড়িতে এসে গেছে ওরা।
আদ্রিত আখিকে কড়াভাবে নিষেধ করেছে যে এখন আর আয়ানের বিষয় নিয়ে চিন্তা না করতে। বাকিটা আদ্রিত দেখে নেবে। ওকে রেস্ট করার কথা বলে লয়ারকে ফোন করে আসতে বলে আয়ানের সাথে দেখা করতে গেছে। আদ্রিত চলে যাওয়ায় আখি মনে শান্তি পায়, কারণ আদ্রিত থাকলে আখিকে কখনোই তা করতে দিত না যা এখন আখি করতে চাইছে। আখি আবার অনেক কিছুই ভেবে নেয়। আয়শার কাছে গেল, ওকে সব কিছু খুলে বলল গিয়ে, আমি জানতাম ভাই ওর কর্মের সাজা একদিন পাবেই। কিন্তু এখন তা বাবার বিষয় না। আমাদের বাবার রেখে যাওয়া আমানত রক্ষা করতে হবে। তা না হলে ওই মাহি আমাদের বাড়ি ভেঙে না জানি কত বড় বাংলো উঠাবে। কাল সকালে কোর্টে সম্পত্তি নিয়ে ফয়সালা হবে, আর তার আগে আমাদের মাহির বিরুদ্ধে প্রমাণ আনতে হবে আমাদের। হ্যাঁ, তবে আমরা কিভাবে আনবো? একদমই সহজ। তুই তো জানিস ওই মাহি যতটা চালাক ততটাই মুখ পাতলা মেয়ে। একটু ঠুনকো দিলে পেট থেকে সব কথা বড় করে বলে দেয়। তোর মনে নেই স্কুল টাইমে কিভাবে আমরা ওর পেটে পড়া কুবুদ্ধি জানতে পারতাম, যাও আমাদের বিরুদ্ধে এঁটে রাখতো। আজ সেটাই কাজে লাগাতে হবে। আখি আয়েশা মাহির উদ্দেশ্যে বের হয়। হলভর্তি লোকের সামনে ডায়মন্ড রিং হাতে হাঁটু গেড়ে বসেছে তাসবির। সামনে সাইদা দাঁড়িয়ে। একটু আগেই তাসবির নিজের মনের অবক্ত ভাব সাইদাকে প্রকাশ করেছে সবাইকে সাক্ষী রেখে। এবার সাইদা উইল ইউ ম্যারি মি বলে ওর উত্তরের অপেক্ষায় মুখে একরাশ হাসি টাঙিয়ে সাইদার দিকে দৃষ্টি অটল রেখে তাকিয়ে আছে। তবে সাইদা কিছুই বলছে না। সবাই জোরে জোরে বলছে সাইদা, ইয়েস সাইদা। সে ইয়েস। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সাইদা অট্ট হাসিতে পেটে পড়ল। হাসতেই থাকলো। কেউ বুঝতে পারল না ওর হাসির মানে কি। তাসবিরের অবাকত্বটা একটু বেশি হলো। সাইদা এবার হাসতে হাসতে বলল, আমাকে কি যেন বলতে তুমি তাসবির? ও হ্যাঁ, মনে পড়েছে, বোকার টিউবলাইট। তবে তুমি কি? আরে এতদিন ধরে তোমার সাথে কথা বলে তোমাকে নিজের প্রেমে ফেললাম, তোমার সাথে প্রেমের অভিনয় করলাম, তোমাকে দিয়ে তোমার আর আমার সব ফ্রেন্ডকে একত্রে করালাম, আর সবার সামনে প্রমাণ করে দিলাম যে টিউবলাইট আর বোকা গাধা আমি না, বরং তুমি। অনেক মজা লাগে না তোমার অন্যকে নিজে মজা করতে? এখন কেমন লাগলো যখন নিজের সাথে হলো এমনটা? এখন অবশ্য হয়তো এসব ভালো লাগছে না। এত বড় বিজনেসম্যান হয়েও আমার সল বুঝতে পারলে না? বোকা হলেই এমন। কেমন লাগলো এবার সবার সামনে অপমানিত হতে? সায়েদার কথাগুলো শুনে তাসবিরের চোখ দিয়ে টপ টপ করে জল বইতে শুরু হয়। বসা থেকে উঠে ঠায় দাঁড়িয়ে থাকে। কথাগুলো সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সেখানে সবাই হতবাক সাইদার এমন কাণ্ডে। কেউ আশা করেনি সাইদা এমনটা করবে। তাসবির এবার কান্না ধরে আসা কণ্ঠে বলল, ভালোই করেছ। আজ হয়তো তুমি অনেক খুশি হয়েছ। নিজের প্রতিশোধটা যে নিতে পেরে গেছো তুমি। সত্যি তুমি বোকা একদম নও। বোকা তো আমার এই মন, যে তোমার সাতুরি ধরতেই পারেনি। আমি তোমার সাথে যা যা করছি তার জন্য ক্ষমা চাইছি। পারলে আমায় ক্ষমা করে দিও, কারণ আবারও তার শোধ দেওয়ার মতো অবস্থা আমার নেই। চোখ মুছতে ব্যস্ত হয়ে তাসবির স্থান ত্যাগ করল। তাসবিরের এক ফ্রেন্ড অনেকটা ক্ষিপ্ত ভঙ্গিতে বলল এবার সাইদাকে, আজ নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল হচ্ছে তাই না? হওয়ারই তো কথা। তাসবির সুদর্শন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যার আকপিস মেয়েরা ঘুরে বেড়ায়, তবে কখনো কাউকে পাত্তা দেয়নি। তাকে যে প্রেমে চালে ফেলে যথারীতি নাচিয়ে দিয়েছ তুমি। যে ছেলে কাজ ছাড়া কিছুই বুঝতো না সে ছেলে কাজ ধান্দা ফেলে তোমার পিছনে পড়ে গিয়েছিল। জানো তোমাকে সময় দিতে গিয়ে এই মাসে বিজনেসে কত বড় লস খেয়েছে, তবে তা গায়ে মাখেনি। এটা ভেবে যে পরিবর্তে তোমাকে তো পেয়েছিল, তোমার সাথে করছিল, কারণ প্রথম দেখায় তোমায় ভালোবেসে ফেলেছে। যখনই কথা হতো আমার সাথে শুধু তোমাকে নিয়েই কথা বলতো। আজ আমার কি মনে হয় জানো তো, তুমি সত্যিই টিউবলাইট। তা না হলে হাতের মুঠোয় হিরে পেয়ে তা ছুঁড়ে ফেলতে না। ছেলেটা কথাগুলো বলেই চলে যায়। সাইদার প্রায় সব ফ্রেন্ডও ওকে কথা শুনিয়ে যায় এই নিয়ে। সাইদারও মন পিঞ্জরের কোণে কেন যেন একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে। সাইদা প্রায় দিনরাত সারাক্ষণই তাসবিরের সাথে কথা বলতে ব্যস্ত থাকতো। একদিন চ্যাট করারত অবস্থায় তাসবির সাইদাকে প্রপোজ করে। সাইদাও মানা করে না, তবে ও চায় তাসবির যেন সাইদা তাসবিরের সকল ফ্রেন্ডদের সামনে ওকে প্রপোজ করে। তাসবিরও এতে দ্বিমত করলো না, আর তারপরে এসব ব্যবস্থা তাসবিরই করলো। আয়েশা মাহি ফোন হাতে প্রবেশ করেছে মাহির বাড়িতে। ওগুলো ভিডিও আর রেকর্ডার অন। এমনভাবে ওরা হাতে ফোনগুলো ধরেছে যাতে মাহি বুঝতে পারে না ওর বিরুদ্ধে আয়েশা আঁকি কী বন্দি করে এসেছে। মাহি আয়েশা আর আঁকিকে ওর বাড়িতে দেখে অনেকটা আশ্চর্য হয়। মাহি একাই এখন আয়ানদের বাড়িতে রাজত্ব করছে ওর সম্পত্তি দাবিতে। বেশ চিন্তাভাবনা করে নিয়েছে বাড়িটা হাতে এলেই ভাঙিয়ে বড় বাংলো বানাবে। কিন্তু হঠাৎই সেখানে আঁকি আয়েশাকে দেখে ব্রুজগল কুঁচকাল মাহি। সন্দেহ দৃষ্টিতে তাকে ওদের দিকে প্রশ্ন করল, তোরা এখানে?
এর উত্তরে আখি বলল, হ্যাঁ আমরা। কি পেয়েছিস তুই? তোর সাহস হলো কি করে আয়ানের সাথে ছলছাতুরি করে আমাদের বাবার সম্পত্তি নিজের নামে করে নেওয়ার? বেশ করেছি। তোদের সমস্যা কি এতে? তুই কি মনে করছিস তুই সব কিছু পেয়ে যাবি? আয়ান জেল থেকে ছুটে গেছে, আর কালকে কোর্টেও আসছে। তুই সম্পত্তি কিছুই পাবি না। ওই যে যে নার্সকে ভাড়া করেছিলি না, ও সব কিছুই মুখ ফিটে টর করে বলে দিয়েছে তোর বিরুদ্ধে। কি? ওই ছোট লোকটার এত বড় সাহস আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়? ছাড়ব না আমি ওকে। তবে ওর সাক্ষ্যতে তেমন কিছুই হবে না। আয়ান তো অপরাধী হিসেবে এখনও চিহ্নিত। তোমাদের কাছে এখনও এর কোনো উপযুক্ত প্রমাণ নেই যে ওই নার্সকে আমি টাকা দিয়ে কাজটা করিয়েছি। তাছাড়া আয়ানও যে আমাকে সজ্ঞানে সম্পত্তি দেয়নি তারও কোনো প্রমাণ নেই কোর্ট হাজির করার মতো। দেখো, সব কিছু আমি করলাম, কিন্তু তোরা কেউ কিছুই করতে পারবি না। তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? অবশ্যই বেঁচে যাব। এত কিছু করে আমি এখনও জায়গাটা আমারই হবে। আমি সব কিছুই পাবো। আসলে জানিস তোরা, কিছু পেতে হলে আমার মতো মাস্টার মাইন্ড হতে হয়, যা তোরা কেউই নয়। দেখে নিব মাহি তোকে আমরা। কথাটা বলে আখি আয়শা দুজনে স্বাভাবিকভাবে চলে যেতে নেয়। মাহির সন্দেহ হয় অনেকটা। এই দুজন মাহির কাছে এসে এত কিছু শোনার পরেও স্বাভাবিকভাবে চলে যাওয়ার তো মতো মেয়ে না। অন্যদিন হলে মাহিকে এত কাছে পেয়ে মাহির এত বাজে কথা শোনার পরে এর উপরে হাত না তুলে যেত না। দুজন চলে যেতে নিলে সন্দেহের বশে মাহি কর্কশ গলায় গার্ডদের ডাকে, গার্ড, এদের আটকাও। এরা যেন বাড়ির বাহিরে যেতে না পারে। দুজনকে ধরে মেরে আত্মরা করে বেঁধে নিয়ে আসো আমার সামনে। মাহির কথায় আয়শা আঁখি হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। মাহি তেজি গলায় বলে ওঠে, তোরা কি ভেবেছিস? আর তোদের সাথে ছোট থেকে বড় হয়েছি। তোদের রক্তে রক্তে ছিনা আছে আমার। জানি না ঠিকভাবে, তবে এটা জানি নিশ্চয় আজকে দুজন আমার বিরুদ্ধে বড় কোনো মতলব করে এখানে এসেছিস। আর মতলব পুরো হতেই এখানে ভালো মানুষের বেশি তোরা চলে যাচ্ছিস। দাঁড়া, যাওয়াচ্ছি তোদেরকে। হয়তো আমার হাতে তোদের মৃত্যু লেখা আছে। গার্ডের বাচ্চারা, ধরো এদের। গার্ড সার্জন চারদিক থেকে এগিয়ে এলো আঁখি আয়েশাকে ধরতে। পাশে রাখা ছিল মাহির কিছু মদের খালি বোতল, হয়তো ফেলে দেওয়ার জন্যই বক্সে করে এখানে রাখা হয়েছিল। আঁখি ওখান থেকে দুটো বোতল উঠিয়ে সামনে দুজন গার্ডদের মাথার পর ভেঙে দিল। এরপর আরও একটি বোতল হাতে নিয়ে আয়েশাকে সাথে করে ছুটতে লাগলো। তিনজন গার্ড ওদের পিছনে, এমনকি মাহিও। আশা ঝটপট ওই রেকর্ডার ভিডিওটা যাকে যাকে আর যেখানে যেখানে পারে সেন্ড কর। আমাদের বাড়ির লোক, বন্ধু বান্ধব কেউ যেন বাদ না পড়ে। হয়ে গেছে সেন্ড করা। এখন পালা। পালাতে পালাতে দুজন বেশ হয়রান হয়ে পড়ে। আখির মাথা খানিকটা ঘুরতে শুরু হয়েছে, তবে তা অনুমান করতে দিচ্ছে না আয়েশাকে। গার্ডদের চোখের আড়াল হয়ে একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়েছে দুজন মিলে। আখির লোকগুলো তো আশেপাশে ঘুরঘুর করছে। এখান থেকে বেরোবো কি করে? আমার মনে হয় কি, বাড়িতে ফোন করে কাউকে আনানো দরকার। তুই ডাক্তার আদ্রিতকে ফোন কর, আমি পুলিশকে ফোন করে এখানে আনাচ্ছি। আখি ফোন করে পুলিশকে সব কিছু বলে জায়গার ঠিকানা অনুযায়ী আসতে বলে। এদিকে আয়শা কথাটা আদ্রিতকে বললে আদ্রিত অস্থির হয়ে পড়ে। তখনও আয়ানের সাথে ছিল, উকিলকে নিয়ে কিছু কথা বলতে। তখনই ফোন আসে। আদ্রিত আর দেরি না করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। নোমানকে আর তাজবীরকেও ফোন করে ওখানে আসতে বলে। আয়ান আদ্রিতর কাছ থেকে বিষয়টা জানতে পেরে নিজেও অস্থির হয়ে আদ্রিতের সাথে চলে আসে। আখি আয়শা হঠাৎ করে লক্ষ্য করে লোকগুলো সেখানে আর নেই, তাই সুযোগ বুঝে বেরোতে নিলে হুট করে মাহি প্রকট হয় সামনে। পিছনেও দুটো গার্ড। আয়শা মাহি উপর দিকে ছুটতে নিলে ওদিক থেকে ওদের আরও একজন গার্ড এগিয়ে আসে। আখি এবারও দুদিক না ভেবে হাতে থাকা কাচের ওই বোতল সামনে থাকা গার্ডের মাথায় ফাটিয়ে ফালাতে লাগলো আয়শাকে নিয়ে। তখনই আখি গুলির শব্দ শুনে পাক ফিরে তাকিয়ে দেখে আয়শা পায়ে ধরে রাস্তায় পড়ে কাতরাচ্ছে। আখি এসে ওকে উঠিয়ে বসালো, নিজের বুকের সাথে এঁটে ধরল ওকে। ওর যন্ত্রণা ব্যথিত হয়ে ওকে তোলার চেষ্টা করতে লাগলো। এবার মাহি গার্ডদের কাছ থেকে বন্দুক নিয়ে গুলি করছে আয়শার পায়ে। আখি আয়শাকে তুলতে নিয়েছে। এদিকে আয়শা বলছে, আখি তুই পালিয়ে যা, প্রাণ থাকতে তোকে ছেড়ে তো আমি পালাবো না। মাহি আবার হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে আসে। অনেক তেজ না তোদের, হ্যাঁ? আমার সাথে চালাকি, পালিয়ে বাঁচবে কোথায়? তা আয়শা, তোর পায়ে কেন গুলি করেছি জানিস তো? তোকে পারলে তো একদম মাথায় গুলি করতে পারতাম, তবে তা করব না। তোদের তো তিল তিল করে মারবো। গার্ড আয়শাকে নিয়ে গিয়ে ওকে দর্শন করে কোনো একটা জঙ্গলে ফেলে দিও। আর এই আখিকে তো আমি দেখছি। গার্ডগুলো আয়শার দিকে এগিয়ে আসলে আয়শার ডাল হয়ে দাঁড়ায় আখি।
তেজি গলায় বলে ওঠে, যতক্ষণ প্রাণ আছে আয়েশার কিছুই হতে দিব না আমি। বলিষ্ঠ দুজন গার্ড। আখি যথেষ্ট টক্কর দেওয়ার চেষ্টা করছে নিজের জানা কৌশল দিয়ে, কিন্তু পারছে না। তবুও সে হার মানছে না। আয়েশার গায়ে এখন অবধি ছুতেও দেয়নি ওদেরকে। হঠাৎ করে আয়েশা আখি বলে চিৎকার করলে আখি পিছনে তাকাবি যখনই শক্ত কিছুর বাড়ি পড়ে ওর মাথায়। মাহি অনেক বড়সড় একটা লাঠি দিয়ে আঘাত করেছে আখিকে। এক মুহূর্তের জন্য আখির যেন পুরো পৃথিবী ঘুরতে শুরু হয়, চোখে ঝাপসা দেখতে শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাহি আখির মাথায় আরেকটা প্রহার করে। আখি রাস্তায় লুটিয়ে পড়ে। আয়েশা আখি বলে চিৎকার করে কাঁদছে। আখি চোখ মেলে দেখে ওকে দেখার চেষ্টা করছে, শুধু চোখের ঝাপসা আবরণের ফাঁক দিয়ে আয়েশাকে দেখতে পাচ্ছে। দুহাত ধরে দুই গার্ডকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। আখি অনেক চেষ্টা করছে উঠে যেতে, কিন্তু পারছে না। হাত বাড়িয়ে শুধু কাপা ঠোঁটে নাম নিচ্ছে আয়েশার। গার্ডগুলো ওকে নিয়ে যেতে ব্যস্ত। আয়েশা শুধু আখি নামে চিৎকার করছে। নিজেকে ছাড়ানোর অসীম চেষ্টাও করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। আখি আকুতি ভরা কণ্ঠে অনেক কষ্ট করে আওয়াজ ফুটিয়ে মাহিকে বলছে, ছেড়ে দে আয়েশাকে। তুই আমাকে মারতে চাস, মেরে ফেল। আয়েশাকে ছুতে দে শুধু। তা তো আর হবার নয়। না, আমি আয়েশাকে ছাড়বো না তোকে। আয়েশার কাম তামাম আমার লোক করে দিবে, আর তোরটা না হয় আমিই করি। কথাটা বলে মাহি রিভলভারটা আখির দিকে তাক করে। আখিয়ে চোখ বন্ধ করে নেয়। ওর মা, বাবা, ভাই, আয়েশা, আয়ান, মীরা সবার সাথে কাটানো কিছু মধুর স্মৃতি ওর মস্তিষ্কে ধরা দেয় অল্পতে। শেষবার যেন আদৃত্যর গম্ভীর মুখখানিও চোখের সামনে ভেসে ওঠে। তবে বাস্তবেও যে শেষবারের মতো ওকে দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে আখির। হয়তো তা সম্ভব নয়, এমনই এক অনুভূতি আখির ভিতরে কাজ করলো। কাঁপতে থাকা ঠোঁটে কিছু বুলি ফোটালো এবার আখি। আশা পারলে আমায় ক্ষমা করিস, আল্লাহ ওকে রক্ষা করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। মাহি আখির উপর গুলি চালিয়ে দিতে যাবে, তখনই একটা গুলি লাগে মাহির হাতে। মাহি ছিটকে পড়ে রাস্তায়। সামনে তাকিয়ে দেখে পুলিশ, এমনকি আদৃত, আয়ান, নোমান, তাসবিরও সবাই আছে। পুলিশ এসে মাহিকে অ্যারেস্ট করে। এদিকে আয়েশা তরতর করে চিৎকার করছে। গার্ডরা বেশি দূর এখনও নিয়ে যেতে পারেনি। তাসবির, নোমান সেদিকে ছুটল, সাথে কিছু পুলিশও। আদৃত আর আয়ানও ছুটে আসলো আখির কাছে। আদৃতের অস্থিরতাই বেশি। টান দিয়ে আখিকে উঠিয়ে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। আখিকে গালে হাত দিয়ে ওকে জ্ঞান রাখার চেষ্টা করছে। আখির মাথা পেটে বেরিয়ে আসছে অনেক রক্ত, যা আদৃতের ভয় বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। মিস আখি, জ্ঞান হারাবেন না, কথা বলেন আমার সাথে, আপনার কিছুই হবে না। বলেছিলাম না আমার কথা শুনতে? কখনো শুনবেন না তো আমার কথা? দেখলেন আজ কী হয়ে গেল। কেন আপনি এমন? তো বলুন তো, আমি কি করব এখন আপনাকে নিয়ে? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? আদৃত্য নিজের মধ্যে নেই। আখির অবস্থা দেখে খানিক পাগলের মতো আচরণ করছে। আয়ানও নিজেকে অটল রাখতে পারছে না। আদৃত্য, আয়ান দুজনেই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র জল। ভয় পাচ্ছে দুজনে যদি আখিকে হারিয়ে যায়। তবে আখির যেন এই সময়টা তো বেশ চিন্তা হচ্ছে আদৃত্যকে নিয়ে। কোনো রকম চোখ খুলে দিদার করতে চাইছে ওর কান্নারত চেহারায়। আদৃত্যের চোখের জল, তবে তা পারছে না আখি। শুধু ধিমি কণ্ঠে একটা কথাই ফোটাতে সক্ষম হলো, আপনি এত কৃপণ কেন বলেন তো? কৃপণতা ছাড়েন আর ঠোঁট বাঁকিয়ে হেসে নিন। কথাটা আদৃত্যর বুকে গিয়ে তীরের ন্যায় আঘাত করলো, পুরো শরীরে শিহরণের সৃষ্টি করলো। আখি তৎক্ষণাতে জ্ঞান হারালো। আদৃত ওকে চিৎকার করে বুকের সাথে মিশিয়ে নিল। আখি, না, আমি আপনার কিছুই হতে দিব না মিস আখি। আমি হাসবো, অনেক হাসবো, তবে আপনাকে সাথে নিয়ে হাসবো। আপনার সাথে হাসবো, বুঝতে পেরেছেন? আপনার সাথে নতুন করে বাঁচবো। আয়ান কান্না করতে করতে বলল, ডাক্তার আদৃত্য, আমাদের দেরি করা উচিত নয়, আখিকে হাসপাতালে নিতে হবে। কথাটা বলে আয়ান আখিকে ধরতে নিলে আদৃত্য ঝাপটি করে আয়ানের হাত সরিয়ে দেয়। ছুবেন না ওনাকে, আপনার কোনো অধিকার নেই ওনার উপর। আজ আখির এই অবস্থা শুধু আপনার জন্যই হয়েছে। তবে ওকে আমি কিছু হতে দিব না। ওর আপনাকে কোনো দরকার নেই, কিন্তু ওকে আমার বড্ড প্রয়োজন। আদৃত কোলে তুলে নিল আখিকে। আয়ান ড্রাইভ করছে আর আদৃত আখিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বসে আছে। হাত দিয়ে ধরে আছে আখির মাথা, পেটে রক্ত বের হওয়া অংশতে, যাতে রক্ত না বেশি বের হতে পারে। আয়ান হাওয়ার বেগে যেন গাড়ি ছেড়েছে। আয়েশাকেও গার্ডরা কিছু করতে পারেনি। নোমান, তাসবির এতক্ষণে ওখানে পৌঁছে যায়, সাথে পুলিশও। তবে অতিরিক্ত রক্তক্ষরণে আয়েশা জ্ঞান হারিয়েছে। পুলিশ মাহি আর গার্ডগুলোকে নিয়ে যায়, আর তাসবির, নোমান, আয়েশাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে যায়। হাসপাতালে সবাই চলে এসেছে এতক্ষণে। আদৃত সবাইকে জানিয়ে দিয়েছে আখির ব্রেন টিউমারের কথা। অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে আখিকে। ওর চিকিৎসা আদৃত করছে, আর ওর সার্জারিও ওকে করতে হবে। আখির ব্রেন টিউমার উপর থেকে দুটি আঘাত পরপর মাথায় করা হয়েছে এমতো অবস্থায়।
এমন সার্জারি কেউ করতে চাইছে না। শহরের বেস্ট সার্জনদের একজন আদৃত। ও ছাড়া এত ক্রিটিক্যাল অপারেশন কেউ করতে সমর্থ হবে না। এদিকে আদৃত প্রথমবার কোনো সার্জারি করতে যেন ভয় পাচ্ছে। আখির দিকে তাকিয়ে যথারীতি ওর হাত পা কাঁপছে। কখনো কোনো সার্জারিতে অসফল হয়নি আদৃত, কিন্তু এ প্রথম সার্জারির নামে ভয় করছে আদৃত্যর মনে। ওটিতে ঢুকে আখির দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। স্যার, আমাদের খুব জলদি অপারেশনটা শুরু করতে হবে, কথাটা আরেকজন ডাক্তার বলল। আদৃত্য যেন গোড় কাটল তাতে। ডিমি পায়ে এগিয়ে গেল আখির দিকে। ওর মাথায় নিচের কাঁপতে থাকা হাত বুলালো। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, চিন্তা করবেন না মিস আখি, আপনি আমার সাহস। আমি যখন আপনার বাঁচার সম্ভাবনা মাত্র কয়েকদিনের ব্যবধানে 30-40-এর উপর আনতে পেরেছি, তবে আপনাকে বাঁচাতেও সক্ষম হব। কারণ এই উপরওয়ালা শুধু আপনার সাথে না, আমার সাথেও আছেন। আদৃত নিজেকে শক্ত করে সার্জারি করতে শুরু করলো। আয়েশার গুলি বের করা হয়ে গেছে, ওকে রক্ত দিয়ে রেস্টে রাখা হয়েছে। এদিকে বাহিরে বসে সবাই কাঁদছেন। আয়ান এক কোণে বসে অনেকটা শব্দ করে কাঁদছে। ঠিক সময়ে যদি আখির মর্ম বুঝতে পারত, তাহলে আজ হয়তো এমনটা হতো না। বারবার তাকাচ্ছে ওটির দিকে। নিজের ভালোবাসার মানুষটা আজ মৃত্যুর মুখে, অথচ কিছুই করতে পারছে না আয়ান। খুবই অসহায় মনে হচ্ছে। পারছে মাফ করতে নিজেকে। আখিকে সর্বক্ষণ কষ্টে দিয়ে এসেছিল আয়ান। আজ সব কিছু মনেই স্পষ্ট ধরা দিচ্ছে। চোখের সামনে ভাসছে আখির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। মনে মনে শুধু একটা কথাই বলছে, আল্লাহ বাঁচিয়ে দাও ওকে, পারলে ওর পরিবর্তে আমার প্রাণটা নিয়ে যাও। একটা কর্নারের বেঞ্চে বসে তাসবির কাঁদছে। বোনটা যে ওর প্রাণপ্রিয়, ওর কিছু হয়ে গেলেও তাসবিরের জীবনটাও যে শূন্য হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পর সাইদা দেখলো তাসবির ওকে সব কিছুতে ব্লক করে দিয়েছে। এতে অনেক খারাপ লাগা কাজ করতে লাগলো ওর মনে। সাথে সাথে অনেক অপরাধ বোধও আছে। আসলে ও তখন বুঝতে পারেনি যে ও কত বড় অপরাধ করে ফেলেছে। হয়তো এবারে ওর জন্য ওকে পস্তাতে হবে। এমনি এক ব্যথার্থ অনুভূতি কাজ করছিল সাইদার ভিতর। তখন জানতে পারলো আখির হাল। তারপর কাঁদতে কাঁদতে সবার সাথে চলে আসলো এখানে। এখনও চোখে জল ফেলছিল সাইদা। হঠাৎ করে নজর গেল তাসবিরের উপর। তাসবিরকে কান্না করতে দেখে সাইদার খারাপ লাগার পরিমাণ আরও বেড়ে গেল। তাই উঠে আসলো ওর পাশে। তাসবিরের গাড়ে সহানুভূতির হাত রাখলে তাসবির পাক ফিরিয়ে তাকালো সাইদার দিকে। ওকে দেখতে কেমন ঘৃণা কাজ করতে লাগলো। যা ওর চোখের দিকে তাকিয়ে সাইদাও আন্দাজ করতে পারল। তাসবির আর ওখানে বসলো না, চট করে উঠে চলে গেল সেখান থেকে, সাইদাকে এক প্রকার অবহেলা করে। যা সাইদার মনে ব্যথার জ্বর সৃষ্টি করলো। চোখে সীমানা পেরিয়ে অজস্র জল নেমে এলো। সবাই কান্নায় মগ্ন। তখনই সবাইকে অবাক করে দিয়ে সেখানে প্রবেশ করলেন আখির বাবা, সাথে ওর মা, দাদু আর দিদুভাই। ওনাদের চোখে মুখে কান্নার ঝলক। ফয়সাল খানের অবস্থা অনেকটা নাজেহাল বুঝে যাচ্ছে। অস্থির শরীরের অঙ্গভঙ্গি তেজি গলায় সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন, আমার মেয়ে কোথায়? আমার কি হয়েছে আমার মেয়ের? তাসবির ছুটে এসে জড়িয়ে ধরল ওর বাবাকে। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। তাসবিরে সব বলেছে ওর বাবাকে। বাবা, আমাদের চুটকি আজ ওই ওটি রুমে মৃত্যুর সাথে লড়াই করছে বাবা। ও আমাদের থেকে সব লুকিয়ে গেছে, একাই লড়ে গেছে বাবা আমাদের চুটকি। সেদিনই তো কাপড়ে মোড়ে নার্স ওকে আমাদের কোলে তুলে দিয়েছিলেন। কোলে নিয়ে কত আদরই না করতাম বলে কখনো শেষ করতে পারবো না। ফিটে চড়িয়ে ঘোড়া করে পুরো বাড়ি ঘুরতাম। এখনও মনে আছে, ছোট ছোট পাকা দেখেও ভয় পেত। আরশোলা দেখলে তো বিছানা থেকেই নামতো না। কত বিরক্ত করতো আমায়। যখন অতিরিক্ত বিরক্ত হয়ে কান মুড়ে দিতাম, তখন নাক ছিটিয়ে বলতো, ভাইয়া তোকে বুড়ো বউ বিয়ে করাবো। সারাদিন কত হই হুল্লোড় করতো আমার বোনটা। আজ ওই ওটি রুমে রক্তমাখা অবস্থায় শান্ত হয়ে পড়ে আছে। সামান্য অন্ধকার দেখে ভয় পাওয়া আমাদের ছুটকি মৃত্যুর যন্ত্রণার সাথে একাই লড়াই করছে এতদিন। কাউকে কিছু জানতে দেয়নি। কোথা থেকে পারলো এত সাহস জোটাতে? কেন বললো না আমাদেরকে কিছু বাবা? কখন তো বড় হয়ে গেল আমাদের ছুটকি। তাসবিরের কথায় সকলের কান্নার বেগ আরও বেড়ে গেল। ফয়সাল খান ছেলেকে জড়িয়ে ধরে কণ্ঠে গম্ভীরতা ফুটিয়ে বললেন, আমার মেয়েকে লড়াই করতে শিখিয়েছি আমি। আমার মেয়ে কোনো লড়াইকে কখনো হার মানবে না। আমি আখি দুর্বল নয়। ওই মৃত্যুর সাথে লড়াই করার ক্ষমতা আল্লাহ ওকে দান করবেন ইনশাল্লাহ। তবে ওর সাথে এমন করা লোকগুলোকেও আমি ছাড়ব না। ফয়সাল খান এবার ছেলেকে ছাড়িয়ে আয়ানের দিকে তেড়ে গিয়ে ওকে মারতে শুরু করলেন। সবাই এসে ফয়সাল খানকে আটকালেন। আয়ান কিছুই বলছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজকে যে নিজের করা সকল ভুল অক্ষরে অক্ষরে অনুমান করতে পারছে আয়ান, তাই হয়তো এর সাজা হিসাবে সব কিছুই মাথা পেতে নেওয়ায় সাহসটা ওর মধ্যে চলে এসেছে। ফয়সাল খান গর্জে বলছেন, ছাড়ব না আমি তোকে আয়ান। তোর জন্যই আজ আমার মেয়ের এই অবস্থা।
তোর জন্য আমি আমার কলিজার টুকরার মুখে 3 বছর দেখিনি। ওকে বলেছিলাম রাস্তার কুড়ো মাথায় তুলিস না, শুনিনি আমার কথা, যার পরিণামস্বরূপ আজ এই ওটিতে পড়ে আছে। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি তোকে ছাড়বো না, জীবন্ত মাটিতে পুঁতে দিব তোকে, ছাড়বো না। আর ওই মহিকেও আমি ছাড়বো না, ওকেও সব অক্ষরে অক্ষরে শোধ করতে হবে। দেখতে দেখতে কেটে গেছে 2 মাস। চৌধুরী ম্যানশনে সে আছে নিস্তব্ধতা, কেউ খুশি হতে পারে না এখন। আগের মতো বাড়িতে হই হুল্লোড় নেই, চারদিকে শুধু নিরাশা আর নিরাশা। আয়ানদের বাড়ি আর সম্পত্তি ফিরে পেয়েছে আয়ান। তারপর আয়শা আর মীরা রহমানকে অনেকবার আয়ান নিতে এসেছে, তবে ওরা চায়নি। আয়শা তো চৌধুরী ম্যানশনেও থাকতে চায়নি, তবে সবাই ওকে অনেক জোরাজোরি করাতে থাকতে হলো। ঈশামা আর দিদুর কথা ফেলতে পারেনি ও, ওকে এই অবস্থায় অন্যত্র যেতে দিতে একদমই নারাজ ওরা। তবে ও মনে এঁটে নিয়েছে সুস্থ হয়ে গেলে আর এখানে থাকবে না, যতই হোক অন্যর ঘর, আর কয়েকদিন পরে থাকবে। বিষয়টা আয়শার আত্মসম্মানে আঘাত করছে। তাছাড়া পুষ্পকে নোমানের আশেপাশে সয়ে যাওয়ার ক্ষমতা জুটিয়ে উঠতে পারছে না আয়শা। এই 2 মাস নোমান অনেক খেয়াল রেখেছে আয়শার, ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায়নি, যা পুষ্প মেনে নিত না। নোমানের সামনে কিছু বলতে গেলে নোমান তার প্রতিবাদ করে, তাই নোমানের অগোচরে আয়শাকে খোঁচা মেরেই কথা বলে। সবাই নোমানের আয়শার প্রতি খেয়াল করা দেখে অবাক। প্রথমে সবাই ভাবছিলেন হয়তো ডাক্তার হিসেবে আয়শার এমন খেয়াল রাখছে, তবে আস্তে আস্তে সবার মনে কথাটা সূত্রে ধরা দিচ্ছে অন্য। নোমানে যেন আয়শাকে নিয়ে অনুভব করতে পারছে অনেক কিছু। নোমান আর পুষ্পের বিয়েটা এখনও স্থগিত রয়ে গেছে। আখি আর আদৃত ফেরা না পর্যন্ত ঘরে কোনো আনন্দ উৎসব করতে সবাই নারাজ। তবে কবে চৌধুরী বাড়ির সেই সুখের দিন আসবে সবাই কে জানে। আয়শা এখন নিজে থেকে অনেকটা হাঁটতে পারে। আয়শাও আখিরই অপেক্ষায় আছে, ও আসলে ওকে আর মাকে নিয়ে নিজেদের এক আলাদা গন্তব্য বেছে নেবে। মাঝে মধ্যে আখির কথা ভেবে ফুপিয়ে কেঁদে ওঠে আয়শা। অপেক্ষার প্রহর যেন কাটছেই না ওর। আখিকে সারা যেমন ও জীবন নিঃস্ব। সায়দাও বেশ ভালো নেই। সেদিনের পর থেকে তাসবিরের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। তাসবির সায়দার সাথে সকল যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছে। দিন দিন তাসবিরের স্মৃতিতে কাতর হয়ে পড়েছে সায়দা। পারছে না ওকে বলতে, নামা খাওয়া এক প্রকার ভুলেই গেছে। ঘুমও আসে না রাতে তেমন, পড়ালেখাতেও মন বসে না। নিজের ভুল বুঝতে সক্ষম হয়েছে, তবে তার ক্ষমা চাওয়ারও যেন সুযোগটা তাসবির ওকে দিচ্ছে না। কোথাও যেন কেউ ভালো নেই, কারো মনে শোক নেই। চৌধুরী পরিবারের সবার মোনাজাতে হাত তুলে এখন শুধু একটাই চাওয়া, আখি আর আদৃত্যকে। তবে ওনাদের সে চাওয়া কবে পূর্ণ হবে কে জানে। কেবিনে ছোট্ট কাঁচা জানালা দিয়ে তাকিয়ে আছে আয়ান, চোখে শুকনো জল লেগে আছে। কাঁদতে কাঁদতে যেন এখন চোখের নিচ দিয়ে জলটাও বের হয় না। সবাইকে হারিয়ে এখন নিঃস্ব সে। মা বোন তাকে মাফ করবে কিনা সে জানে না, তবে ওদের ফিরিয়ে আনার চেষ্টাও ছাড়বে না আয়ান। যে করেই হোক ওদের নিজের জীবনে ফিরিয়ে আনবেই। আর বাকি রইল আখি, ও তো এখন কথাই বলে না, নিজেই পড়ে আছে জীবন্ত লাশ হয়ে। ওরও ফাঁসে পাওয়ার ক্ষমতাটুকু আয়ানের নেই, তাই কাজ দিয়ে দেখে যায় শুধু ওকে। আখি শুয়ে আছে নিশ্চিন্তে। আজ সত্যি ওর কোনো দুশ্চিন্তা নেই। 2 মাস ধরে গভীর ঘুমে আচ্ছন্ন সে। তবে ওর ঘুম ভাঙাতে এক ব্যাকুল হৃদয় পড়ছে দিনরাত। চোখ থেকে তার কান্না সরে না, রাতে ঘুম আসে না। কখনো ইচ্ছে হলে খায়, কখনো না খেয়ে সারাদিন পার করে দেয়। চোখের নিচে কালি পড়ে গেছে অনেক, যেন খাপ ছাড়া কেউ। তার যে একটাই লক্ষ্য, শুধু আখের ঘুম ভাঙানো, ওকে একটু কথা বলানো, ওকে নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ করা। কষ্টের ক্ষণ আখের হাত ধরে পার করে দেওয়া। সারাদিন এটা ওটা রিসার্চ করে কত কিছু না বদলে দেয় যদি আখির জ্ঞান ফেরাতে সক্ষম হয়। নামাজে বসে মোনাজাতে চায় শুধু আখিকে। যায় নামাজ ভিজে যায় ওর চোখের জলে। এখনো মোনাজাতে বসে আছে সে। আল্লাহ, আর কত পোড়াবে আমায়? আমি ওকে আমার কাছে চেয়ে আনিনি, ভালোই তো ছিলাম নিজের একা জীবনে। আরোহী চলে যাওয়ার পর তো আপনার কাছে আর কিছুই চাইতাম না, শুধু আপনার ইবাদত করে যেতাম। কারণ তখন আর নিজের জন্য চাওয়ার কিছুই ছিল না। তবে না চাইতেও যে আপনি আমার জীবনে পাঠিয়ে দিলেন আখিকে, যে আমাকে আবারও নতুন করে বাঁচতে শিখালো, হাসতে শিখালো, ভালোবাসতে শিখালো। আর যখন ওকে নিয়ে বাঁচতে চাইলাম তখন ওকে দূর করে দিচ্ছেন কেন রাব্বুল আলামিন? আমি যে আর পারছি না আর ওকে এই অবস্থায় দেখতে। ফিরিয়ে দিন ওকে আমার কাছে, আমার প্রাণের বদলে হলেও ওকে ভালো করে দিন। ও ভালো আছে জেনে এখন আমার মৃত্যুতেও শান্তি হবে। নামাজ শেষ করে আবার আদৃত্য নিজের গন্তব্য চলে যায়। আদৃত্যকে আসতে দেখে আয়ান কেবিনের সামনে থেকে সরে যায়। আয়ানের তো এখন নিজের থেকেও বেশি আদৃত্যর জন্য খারাপ লাগে। আদৃত্যের দিকেতে তাকানোই যায় না, সারাদিন আখিকে নিয়েই পড়ে থাকে। তবে আয়ানকে দেখলেও অস্বাভাবিক বিহেভ করে, তাই ওর সামনে পড়ে না আয়ান। আজ 2 মাস বাড়ি যায়নি এখনও আদৃত্য। কাজকর্মর কোনো দিকে কোনো খেয়াল নেই ওর, তো এখন একটাই লক্ষ্য, আখির জ্ঞান ফেরানো।
এবার আবার বসলো আখির পাশে, হাত বুলালো ওর মাথায়, চোখ টপকে বেরিয়ে এলো নোনা জল, মুছে নিল উল্টো হাতে। মৃদু কণ্ঠে আখির উদ্দেশ্যে বললে, মিস আখি, আর কত শুয়ে থাকবেন? বলবেন না আমায়? আর কৃপণতা ছেড়ে ঠোঁট বাঁকিয়ে হেসে নিতে। দেখেন না, আমি যে হাসতে ভুলে গেছি। আজ যে আমার আর হাসি পায় না। উঠে আবারও হাসতে বাধ্য করবেন না আমায়? আপনি না ডাক্তার হবেন? এভাবে পড়ে থেকে ডাক্তার হবেন কিভাবে? সামনে তো এক্সাম। উঠেন না। রোজকারের মতোই পাগলের প্রলাপ বকছে আদ্রিত আখির পাশে বসে। ওর হাল যে দেখেছে তারই কান্না পাচ্ছে। ফয়সালখানা তাজবি তো হাসপাতাল ছাড়েনি না। আখির অপেক্ষায় বাবার ভাইয়ের অবস্থা নাজেহাল। চোখের জল যে ওদের শুকোই না। খানবাড়ির প্রতি মোনাজাতে যে শুধু আখিকে ফিরে পাওয়ার হাহাকার। 2 মাস আগে আদ্রিত আখির অপারেশনে সাকসেসফুল হয়। ওকে বাঁচিয়ে নিতে পারলেও আখি কোমায় চলে যায়। তারপর থেকে সবারই হাল। তবে ফয়সাল খান চুপ থাকেননি। মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারেননি উনি। আয়ানকে অনেক মারেন, অবশ্য সবাই ওনাকে আটকায়। তারপর মাহির উপর বিভিন্ন ধরনের সার্চ লাগিয়ে দেন নিজের পাওয়ার বলে। অবশ্য মাহির বিরুদ্ধে এমনিতে যে কেসগুলো ছিল ওগুলোই ওর অনেক সাজা হতো। তার উপর ফয়সাল খানের সার্চগুলোর বদৌলতে মাহির যাবজ্জীবন কারাদণ্ড হলো। ওর পরিবারও ওকে বাঁচাতে পারলো না, যা মাহি মেনে নিতে পারেনি। সাজা ঘোষণার পর কোর্ট থেকে ওকে নিয়ে জেলে যাওয়া হচ্ছিল, তখনই মাহি শরীর খারাপের নাটক করে, যাতে ওকে হাসপাতালে নেওয়া হলেও সুযোগ বুঝে পালাতে শুরু করে। পুলিশ ওর পিছনে ছুটতে থাকে। একটা সময় ওকে গুলি করলে একটা গুলি ওর হাতে লাগে, তাও পালাতে থাকে কোনো রকম। অবশেষে পালাতে গিয়ে বেখেয়ালি হয়ে একটি গাড়ির নিচে চাপা পড়ে মাহি, যাতে ওর দুটো পায়ে কাটা পড়ে। অ্যাক্সিডেন্টে মুখের এক পাশ পুরো নষ্ট হয়ে গেছে। নিজেকে এখন দেখতেও পায়নি, তবে নিজের করুণ দশা আন্দাজ করতে পারছে। এখনও শুয়ে আছে একটা হাসপাতালের বেডে। তবে ভালো হয়ে গেলে ওকে আবারও হাজতে নিয়ে যাওয়া হবে। আদ্রিত বসেছিল এক নজর আখির পানে তাকিয়ে। তখনই খেয়াল করলো আখি প্রতিক্রিয়া করছে। আদ্রিত অস্থির হয়ে উঠে ওর চেক আপ করতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পর আখির জ্ঞান ফেরাতে সক্ষম হলো আদ্রিত। আখি চোখ খুলে কোনো রকমে তাকিয়েছে মাত্র। চোখ খুলেই আদ্রিত দিদার করতে পেরে মনের কোণে যেন খানিক প্রশান্তির ছোঁয়া দুলিয়ে গেল ওর। আদ্রিত তো নিজের চোখকে যেন বিশ্বাসই করাতে পারছে না। চোখ টপকে পড়ছে প্রাপ্তির জল। খুব ভালো করে কথা না বলতে পারলে আখি মৃদু কণ্ঠে আবার বলল আদ্রিতকে, এভাবে তাকাচ্ছেন কেন? যেন আমি কোনো মানুষ না ভূত? আদ্রিত ওর কথার কোনো জবাব দিল না। আখিকে চাপটে ধরল শোয়া অবস্থায়, আর হাউমাউ করে কাঁদতে লাগলো। মিস আখি, আপনি ফিরে এসেছেন। আমি জানতাম আপনি ফিরবেন। আল্লাহ আমাকে আর আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আপনি ফিরবেন আমি জানতাম। দাঁড়ান, আমি দেখি আপনি ঠিক আছেন কিনা। আদ্রিত আখিকে ছেড়ে দিয়ে পাগল প্রায় হয়ে আবার ওর চেক আপ করতে শুরু করলো। আখি শুধু চেয়ে দেখছে ওর অস্থিরতা। মনে অনেকটা ভালো লাগা এঁকে দিচ্ছে আদ্রিতের ওকে নিয়ে এই অস্থিরতা, যাতে ঠোঁট বাঁকিয়ে হাসলো আখি। আদ্রিতকে শান্ত হয়ে বসতে বলল নিজের পাশে। তারপর ওকে নিজের দিকে একটু ঝুঁকেও আসতে বলল। আদ্রিত ওর দিকে কিছুটা ঝুঁকে এলে কোনো রকম নিজের নরম হাতে ও চোখ জোড়া মুছে দিল আখি। তারপর আবারও দিমিস্বরে বলল, আপনি কখনোই কৃপণতা ছাড়বেন না, তাই না? আপনি চলে আসছেন না, এখন আমার এই কৃপণতাও চলে যাবে। তবে জানতে পারি আমি কি এমন স্পেশাল যে আমার জন্য সব কিছু ছাড়তে রাজি আছেন? দুষ্ট স্বরে কথাটা বলল আখি। খানিকটা মুচকি হাসি মুখে টাঙানোর চেষ্টা করে। জবাবে আদ্রিত বলল, এই জবাবটা খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন। আপনি চলে এসেছেন না, এখন সব কিছুই ঠিক হয়ে যাবে। প্রায় 3 বছর পর চোখের সামনে নিজের পরিবারের সবাইকে একসাথে দেখে চোখে জল আটকাতে পারল না আখি। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না ও। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। দাদু আর দিদু ভাইকে পাশ থেকে সরতেই দিচ্ছে না, তবে দেখতে পাচ্ছে না নিজের বাবাকে। তাই ব্যথার্থ কণ্ঠে আবার ওর মাকে জিজ্ঞেস করলো, মা, বাবা আসেনি? তখনই দরজা দিয়ে প্রবেশ করেন ফয়সাল খান। ওনাকে দেখে আখির পৃথিবী যেন পলকে থমকে যায়। ভাবিনি সে প্রিয় মুখ আর কখনো দেখতে পাবে। মুখে একফালি হাসি ফুটিয়ে ডেকে ওঠে বাবা বলে। চোখ চোখ টপকে বেরিয়ে আসে জল। ফয়সাল খানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। এই 3 বছরে নিজের কলিজার টুকরোর মুখে বাবা ডাক শোনার অপেক্ষায় মনটা যে কতটা উতলা হয়ে উঠেছিল তা শুধু উনিই জানেন। আজকে যে ওনার অপেক্ষার অবসানের ক্ষণ চলেই আসলো, কিন্তু পরক্ষণে আখির মনে পড়ল তিক্ত অতীতের কথা। অনুশোচনায় চোখ নামিয়ে নিল। অল্পক্ষণে নিজের সামনে নিজের বাবার উপস্থিতি অনুভব করতে পারল আখি। ওর বাবা কান্না ধরে আসা গলায় বলে উঠলেন, কথা বলবি না বাবার সাথে?
ব্যথার্থ কণ্ঠে বলা বাবা কথাটা অন্তর আত্মা যেন কাঁপিয়ে তোলে আখির। হাত চাপটে আঁকড়ে ধরে ফয়সাল খানকে আর ফুঁপিয়ে কেঁদে ওঠে। বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। পাগলি মেয়ে আমার, নিজের সন্তানদের থেকে বাবা মা আর কতদিন রাগ করে থাকতে পারে বল? তুই যে আমার কলিজার টুকরো, তোর সাথে রাগ করে থাকা মানে পৃথিবীর সব সুখকে অবহেলা করে বেঁচে থাকা। অনেক হয়েছে আর না। আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব, তুই আমাদের সাথে থাকবি। কথাটা আঁকি আদৃত দুজনেরই চেহারার নিরাশতার ভাব ফুটিয়ে তুলল। তবে দুজনেরই কারণ আলাদা। আঁকি এবার আমতা কণ্ঠে বলল, বাবা, আমি যাব না। আমি জীবনে আবার নিজে থেকে কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বোঝার চেষ্টা করো বাবা। একদম চুপ। বোঝা ভাবিস আমাদের উপর নিজেকে, তাই না? আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার এত সহায় সম্পত্তি আমি কার জন্য জমিয়ে রেখেছি? বলে নাকি বাবা আমি একা নিজের পায়ে দাঁড়াবো। কখন এত বড় হয়ে গেলি? হ্যাঁ, ছোটবেলা হাঁটতেও তোকে আমি শিখিয়েছি, আর তোর জীবনে চলার অংশও আমি হব। বাবা মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না, আর সন্তানকেও নিজেদের কখনো বাবা মায়ের ওপর বোঝা ভাবতে নেই। এতে মা বাবারই অসম্মান হয়। তুই কি এবার আমাদের অসম্মান করবি? তুমি আমাকে ব্ল্যাকমেল করছো বাবা। ঠোঁট উল্টিয়ে বলল আঁকি কথাটি। ওর বাবা এবার হেসেই বললেন, মনে কর তাই। শুনেছি আগেও এটা নিয়ে তাসবিরকে মানা করেছিস। এবার যদি আবারও যেতে মানা করবি, তবে তাসবির আর আমি মিলে কান ধরে তোকে বাড়িতে নিয়ে যাব। তোমার কথা না হয় বাদ দিলাম, তবে ভাইয়া এমন করলে আমি ওকে কিন্তু বুড়ো একটা বউ বিয়ে করাবো। তোর কপালে বুড়ো বর জুটবে শাকচুন্নি। কথাটা বলে তাসবির আখির নাক ধরে আলতো করে টান দিল। সবাই হাসতে শুরু করে। এদিকে আদ্রিতের মুখে কোনো হাসি নেই। আখি চলে যাবে সে এই টেনশনে আছে। আখির বাবাকে কেবিনের বাইরে দাঁড় করায় আদ্রিত। আঙ্কেল, একটা কথা ছিল আপনার সাথে। আসলে একটা রিকোয়েস্ট করতে চাইছিলাম আপনাকে। হ্যাঁ বলো। আসলে আমি বলেছিলাম যে আখি একদমই সুস্থ না হওয়া অবধি আমার কাছে, আমাদের ওখানে যদি থাকতো, প্লিজ। আখির বাবা যেন আদ্রিতর কথাকে কিছু একটা আন্দাজ করে নিলেন, যার ফলস্বরূপ বাঁকা হাসলেন উনি। হাসিতে খানিক একটা রহস্যের চাপ। তারপর বললেন, ওকে মাই সন, আমি যতটুকু জানি তোমার থেকে ভালো খেয়াল আমার মেয়েটার হয়তো আমিও রাখতে পারবো না। গত কদিনে তুমি সত্যি আমার মন জয় করে নিয়েছ। আখি তোমাদের এখানেই থাকবে। থ্যাংক ইউ আঙ্কেল। আখির বাবা মৃদু হাসি উপহার দিয়ে চলে গেলেন। আদ্রিত্যর মুখে ফুটল রাজ্য জয় করা হাসি। আদ্রিত্য আবার মনে মনে বলতে লাগলো, উনি একবার সুস্থ হয়ে গেলে তখন আপনার কাছ থেকে ওনাকে আমি সারা জীবনের জন্য চেয়ে নিব। আর যতটুকু জানি আপনি আমাকে ফেরাবেন না। আদ্রিত্য মনে মনে অফুরন্ত প্রাপ্তির খুশিতে মেতে উঠেছে। ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। আয়ান অনেক খুশি আজ আখির জ্ঞান ফিরেছে। কেউ ওকে আখির সাথে দেখা করতে দেয় না, তাই সবার অগোচরেই লুকিয়ে দেখা করতে গিয়েছে আখির সাথে। তবে আখি ওকে অবহেলা করেনি, স্বাভাবিক ব্যবহারই করেছে ওর সাথে। ও আখির জন্য ওর পছন্দের এক বক্স চকলেটও নিয়ে এসেছে। যাও ফিরিয়ে দেয়নি আখি, কারণ আখি জানতে পেরেছে আখির এই অবস্থার কারণস্বরূপ আয়ানকে অনেক মাসুল দিতে হয়েছে। কেউই ওর সাথে ভালো ব্যবহার করেনি। আয়ানের অবস্থা সম্পর্কে জেনে ওর জন্য অনেকটা সহানুভূতি হয় আখির, তাই। কিন্তু আখির এই ভালো ব্যবহার আয়ানের মনে একটু হলেও প্রশান্তির কারণ হয়ে ফুটে উঠেছে। আয়ান এদিকে জানতে পেরে গেছে আদ্রিত আখি স্বামী স্ত্রী নয়, তবে এখন কাউকে কিছু বলেনি। সঠিক সময়ে অনেক কিছু করার চিন্তা ভাবনা করে নিয়েছে আয়ান। এখন জোর একটাই লক্ষ্য, নিজের ভুলের কারণে যা হারিয়েছে তা আবারও জয় করা। তাসবির বেরিয়ে যাচ্ছিল বোনের পছন্দের কিছু জিনিস আনতে। বোনটা ওর এতদিন পরে বেরিয়ে এসেছে। আজ যেন তাসবির থেকে খুশি আর কেউ না। ঠোঁটের হাসি লেপ্টেই আছে। বেরিয়ে যেতে গিয়ে হঠাৎ করে আন্দাজ করলো কেউ ওর হাত ধরে নিয়েছে। পিছন ফিরে তাকিয়ে দেখে সাইদা। ওকে দেখতে মুখের হাসি উদাও হয়ে গেল তাসবিরের। তবে এর কারণ ওর প্রতি ঘৃণা না, বরং ওর সাইদার হাল। সাইদার দিকে তাকানোই যাচ্ছে না। চোখের নিচ কালো হয়ে গেছে, শুকিয়ে একদম কাঠ হয়ে আছে, যেন খাবারের সাথে ওর কোনো সম্পর্ক নেই। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। প্রায় 2 মাসে আজ দেখেছে তাসবির সায়দাকে। এই 2 মাসেও স্মৃতি তাসবিরকে অনেকটা বিরক্ত করলেও নিজেকে সামলে নিয়েছে তাসবির। মন ভাঙা আর বোনকে হারানোর ভয় কীভাবে একসাথে মানিয়ে নিয়েছে তা শুধু ওই জানে। এদিকে দীর্ঘ 2 মাস পর তাসবিরকে দেখতে পেয়ে শুকিয়ে থাকা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে উঠল সাইদা। তাসবির কর্কশ গলায় বলল, আমার হাত ছাড়েন।
সায়দা কেঁদে দিল। তারপর ফুফিও বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও তাসবির, আমি আসলে বুঝতে পারিনি যে এত বড় পাপ করতে যাচ্ছিলাম, আর সেই পাপের অনুশোচন আমাকে দিন দিন কুরে কুরে খাচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে কখনো নিরাশ করব না, আল্লাহর কসম করে বলছি। অন্তত আল্লাহ তাআলার মিথ্যে কসম খাবেন না মিস সাইদা। আবার আপনার ওই ছলচাতুরিতে পড়ার ভাবনা আমি কল্পনাতেও আনতে পারি না। আমার কাজ আছে, আমাকে ছেড়ে দিন। তাসবির হাত ছাড়িয়ে চলে যায়। সাইদা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যখন ও মিথ্যে বলেছে তাসবির কিছু না ভেবেই বিশ্বাস করে ফেলেছে যে কথাগুলো, আর আজ যখন সত্য বলেছে তবে তাতে যেন বিশ্বাস করার কথা ভাবতেও চাইছে না তাসবির। তাসবির সাইদাকে তুমি করে ডাকতো, এখন আপনি করে ডাকছে, যা করে করে খাচ্ছে সাইদার মন। তাসবির যে ওকে পর করে দিচ্ছে তা মোটেও মানতে প্রস্তুত না সাইদার বেহায়া মন পিঞ্জর। আজ কেটে গেল বেশ কয়টা দিন। আদ্রিত আখির এমনভাবে খেয়াল রাখছে যেন 6 মাসের একটা বাচ্চা। আদ্রিত আখিকে নিয়ে এত টাইটান, এত খেয়াল ভালোই লাগে আখির। মনের কোণে জমে থাকা কিছু অজানা অনুভূতির মানেও যে আখিও বুঝতে সক্ষম হয়েছে, যা খুব জলদি জানতে চাইছে আদ্রিতকে। আরও জানে আদ্রিত তাকে ফিরিয়ে দিবে না। উক্ত অনুভূতি যেন আদ্রিতর চোখে নিজের জন্য আন্দাজ করতে পারে আখি। এদিকে আয়ান প্রায় আসে ওর সাথে দেখা করতে। কেউ প্রথম প্রথম ওকে আসতে দিত না, কিন্তু পরে আখি চাই ওকে আসতে দেওয়া হোক। অতীতে যা হওয়ার হয়ে গেছে, ও আর আয়ানের জীবনে ফিরে যাবে না। আয়ান চাইলেও, কিন্তু একজন বন্ধু হিসাবে তো আয়ানের পাশে থাকতেই পারে। তবে আয়ান আখির এই ভালো ব্যবহারের মানে অন্যভাবে মনের ভিতর পোষণ করে চলছে। প্রথমে আখি আয়েশা আর মীরামাকে নিয়ে নিজের বাড়িতে চলে যেতে চেয়েছে। তাসবির, ফয়সাল খান আর ওনাদের পরিবার অনেক খুশি হয় তাতে। কিন্তু পরক্ষণে আয়ানের প্রচেষ্টা দেখে আখি আয়েশা আর মীরামাকে বুঝিয়ে বলে আয়ানের সাথে চলে যেতে। আয়ান মীরামায়ের পায়ে পড়ে মাপও চেয়েছে। আয়েশার কাছে হাত জোর করে আরেকটা সুযোগ যেন ওকে দেয়। আর ফিরাতে পারেনি আয়েশা, তবে আখি সুস্থ হওয়ার আগে ওরা যাবে না এটা বলে দিয়েছিল। আখি এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। অনেক দিন ধরে আদ্রিত মনে মনে অনেক কিছু জমিয়ে রেখেছিল আখিকে বলবে বলে, তবে তার সঠিক সময় খুঁজছিল। আর আজ সুযোগ বুঝে তার সব ব্যবস্থা করে নিয়েছে। আখিকে এতদিন আদ্রিত নিজের রুমেই রেখেছে ও যথেষ্ট খেয়াল রাখার সুবিধার্থে, যার জেদ আদ্রিতরই ছিল। আজ 2-3 দিন হলো ওকে আদ্রিতর পাশের রুমে শিফট করা হয়েছে, যেহেতু এখন দিদিও জানে ওরা স্বামী স্ত্রী নয়। আখি সকাল সকাল শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতে হঠাৎ চোখ গেল ড্রেসিং টেবিলের দিকে। ওখানে সুন্দর গিফট পেপারে মোড়ানো একটা বক্স রাখা। আখি বেশ কৌতূহল নিয়ে ওটার দিকে এগুলো। তারপর ওটা খুলে নিল। ভিতরের জিনিসগুলো দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। ভিতরে আছে নীল রঙের একটা শাড়ি, সাথে ম্যাচিং করা কিছু জুয়েলারি। নিচে একটা নীল রঙের চিরকুটও। আখি মৃদু হেসে উঠালো চিরকুট। মনে যেন বলেই দিয়েছে ওকে অনেক আগ থেকে যে এটা কার কাজ হতে পারে, যার পরিণামস্বরূপ এই হাসি। তবে চিরকুটটা পড়ার পর মুখে যে হাসিটা আরও প্রশস্ত হলো। ওটাতে লেখা, মিস আখি, আপনার পছন্দ সম্পর্কে তেমন কিছু জানি না, তাই নিজের পছন্দ অনুযায়ী একটু সাজানোর চেষ্টা করলাম আপনাকে। নীল রঙটা আমার বড্ড পছন্দ, আশা করি আপনারও ভালো লাগবে। প্লিজ ওগুলো পরে সন্ধ্যা 7টায় আমার বলা অ্যাড্রেসে চলে আসবেন। আমি আপনার অপেক্ষা করব। আপনার ফোনে অ্যাড্রেসটা সেন্ড করে দিয়েছি, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আপনাকে যে অনেক কিছু বলার আছে, যার জন্য অপেক্ষা আর করতে পারছি না, আমার ব্যাকুলই মন পিঞ্জরখানা। আপনার ডাক্তার অদৃত। ডাক্তার আদৃত কথাটা যেন মন ছুঁয়ে যায় আখির। দিন যেন ওর কাটছিলই না, কখন জানি সন্ধ্যা হবে। অবশেষে সন্ধ্যা গনিয়ে এলো। শাড়িটা পরে নিল আখি। নীল কালারের ওড়না দিয়ে হিজাব করেছে। চুলগুলো পুরোপুরি ফিরতে যে এখনও অনেক সময় বাকি। চুল না থাকায় প্রথম প্রথম অনেক নিরাশ হয়েছিল আখি, তবে আখির নিরাশতা বেশিক্ষণ আর থাকতে দেয়নি আদৃত। চুলের বিগো এনে দিয়েছিল আখিকে, যাতে করে আখি নিরাশ না হয়ে থাকে। ওর মন ভালো রাখার কোনো রাস্তাই যে ছাড়ে না আদৃত। হিজাব করে চোখে গাঢ় করে কাজল দিয়েছে, আর ঠোঁটে হালকা করে লিপস্টিক। হাতে নীল রঙের ছড়ি। বেশ বিনা সাজে ওকে যেন অপ্সরা দেখাচ্ছে। আখি বরাবরই অসাধারণ সুন্দরী। এত বেশি সাজগোজ করে না, তবুও আয়ানের জন্য সাজতে ওর ভালোই লাগতো। আজ আবারও অনেক ভালো লাগছে একটু সাজতে পেরে। তবে সে সাজ আজ আয়ানের জন্য না, বরং যে শুধু আদৃতর জন্য। এই লোকটাই যে আখির মনের অজান্তে ও সব কিছুতে অধিকে জমিয়ে নিয়েছে। অনুভূতিটা মনের সুখে দোলা ভাসিয়ে দিচ্ছে আখির। আজ আখি অনেক বেশি খুশি। আজকে আদৃতকে আখি নিজের মনের গহীনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করবে ভেবে নিয়েছে। আখি রেডি হয়ে বেরোবে, তখনই ড্রাইভার জুবেল গাড়ি নিয়ে ওর সামনে চলে আসে। ম্যাম, উঠে পড়ুন, আদৃত স্যার বলেছেন আপনাকে নিয়ে যেতে। আখি মৃদু হেসে উঠে পড়ল। গাড়ি থামলো একটা সুন্দর ফার্ম হাউসের সামনে।
এটা আদ্রিত জানতো। আঁখি তবে এর আগে কখনো এখানে আসা হয়নি। আদ্রিত ওকে প্রায় বলতো যখন ওর ভালো লাগে না তখন ও এখানে চলে আসে একা কিছুটা সময় পার করতে, আর এখানে আসতে ওর ভালোই লাগে। আঁখি আবার এগিয়ে গেল ভিতরের দিকে। চারদিকে হরেক রঙের লাইট জ্বলছে, বিভিন্ন ধরনের ফুল আর হার্ট সাইজের বেলুন দিয়ে সাজানো। পায়ের চারিপাশে গোলাপের পাপড়ি বিছানো পুরো এরিয়া জুড়ে। অনেকগুলো ক্যান্ডেলও জ্বলছে আশেপাশে। সুন্দর লাগছে আখির এই সব কিছু। একদম ওর কল্পনার মতো পরিবেশ তৈরি করা হয়েছে, যা কখনো কেউ ওর জন্য করেনি। হয়তো আখি আয়ানের থেকে কখনো এমন কিছু মনে মনে আশা করলেও মুখ ফুটে বলেনি। চারদিকে সৌন্দর্যে বিমোহিত থাকা আখি একটা বক্সে চলছে হালকা সাউন্ডে রোমান্টিক গান। হৃদস্পন্দনের গতি যেন ক্রমাগত বেড়েই চলছে। হয়তো বড় কোনো প্রাপ্তির পূর্বাভাস পেয়েছে, তাই আখির চোখ দুটো শুধু আদ্রিতকেই খুঁজছে। কোথাও খুঁজে পাচ্ছে না ওকে। হঠাৎই কেউ ওর পিছন থেকেও চোখ জোড়া বেঁধে দিল। তবে আখি ঘাবড়ালো না, কারণ চিরচেনা সেই স্পর্শ যে ওর আস্থা আর নিজের থেকেও বেশি। আদ্রিত আখির চোখ বেঁধে দিয়ে ওর হাত ধরে নিয়ে এলো কোথাও। হঠাৎ করে ওকে ছেড়ে দিয়ে অল্পক্ষণ সময় কাটিয়ে বলল এবার চোখের বাঁধন খুলে নিতে। আখি ঝটপট তাই করলো। চোখ খুলে সামনের দৃশ্য দেখে আখি কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। নিজের চোখে বিশ্বাস করবে কিভাবে। ফুলের পাপড়ি দিয়ে তৈরি বড় একটা হাটের মধ্যে দাঁড়িয়ে আছে আখি। তারই ঠিক সামনে আদ্রিত হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা ডায়মন্ডের আংটি নিয়ে। নীল কালারের শার্ট পরেছে, হাতে ঘড়ি। অন্য দিনের তুলনায় আদ্রিতকে আজ বড্ড বেশি আকর্ষণীয় মনে হলো। আদ্রিতর ভালোবাসাময় দৃষ্টিতে তাকিয়ে আছে আখির পানে। মিস আখি, কখনো ভাবিনি জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিবে, কিন্তু জীবন যে আমায় দ্বিতীয় সুযোগ হিসাবে আপনার মতো কাউকে দিয়ে দিবে তা আমার কল্পনার বাহিরে ছিল। জানি না কখন আর কিভাবে, তবে আপনি যে আমার বিশ্বাসের সাথে মিশে আছেন। আমার যে আপনাকে বড্ড প্রয়োজন। আমি জীবনে এগিয়ে যেতে চাই, তবে সেই পথে যে আপনার সঙ্গ চাই আমার। আপনার হাত ধরে আপনার ওই আলোকিত জগতে দিদার করতে চাই আমি। শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে যেতে চাই আপনাকে। আপনি দেবেন কি এগিয়ে নিজের হাত? নেবেন কি আমাকে নিজের আলোকিত জীবনে ভরে? আসবেন কি আমার জীবনের সুখের ছোঁয়ায় মাতিয়ে দিতে? দেবেন কি আমাকে ভালোবাসার প্রতিদানটুকু? তা না হলেও হবে, শুধু আপনাকে একটু ভালোবাসার অধিকার দিয়ে দিয়ে নামায় এটাকে জীবনের বড় পাওয়া মনে করে স্বাচ্ছন্দ্যে জীবন পার করে দিতে পারবো। আমি যে আপনাকে নিজের জীবনে ভরে নিতে চাই বিয়ে নামক পবিত্র বন্ধনের মধ্য দিয়ে। বাকিটা জীবনটা কাটাতে চাই আপনার সাথে। সো মিস আনাহিতা তাবাস্সুম আখি, উইল ইউ ম্যারি ইউর ডাক্তার আদ্রিত ওরফে কাকতাড়ুয়া। কথাগুলো আখির চোখে জল নিয়ে এলো, যা চোখটপকে বেরিয়ে আসলো নিমিষেই। আখি আদ্রিত জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। আখি কিছু বলবে তার আগে পাশ থেকে কারো জোরালো কণ্ঠ কানে ভেসে উঠল ওদের। এটা কখনোই সম্ভব না আদ্রিত, তুমি শুধুই আমার। দুজন পাক ফিরে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আরোহী, চোখে মুখে কান্নার স্পষ্ট ছাপ। আখির হতবাগত বেশি, স্বয়ং যেন আখি নিজেকে দেখছে। হুবহু ওর মতোই কি করে অন্য কেউ হতে পারে। তো ভিউয়ার্স, এটা গল্পের নবম অংশ পরবর্তী পার্টে শেষ করে দেওয়া হবে। পরবর্তী পার্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।